হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ছি ছি, এমন কুলাঙ্গার ছেলে থাকার থেকে না থাকা ভালো। আমি ভাবতে পারছি না আমার পেটে সন্তান হয়ে কিভাবে সে এত জঘন্য কাজ করতে পারে। একরাশ ঘৃণা নিয়ে বলল রেহানা বেগম। আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা আপনার ছেলেকে গ্রেপ্তার করতে পারি। তাছাড়া আমরা সম্পূর্ণ প্রমাণ নিয়ে গ্রেপ্তার করতে আসছি। আমার কোনো আপত্তি নেই, আপনারা এই অপরাধীকে যা শাস্তি প্রাপ্য নিয়ে দিতে পারেন। এই বলে রেহানা তার ছেলেকে পুলিশ অফিসারের কাছে তুলে দিতেই তার ছেলে বলে উঠল, মা প্লিজ তুমি এই পুলিশ অফিসারের কাছে তুলে দিও না। আমি কথা দিচ্ছি এরপর থেকে আর কোনোদিন এরকম জঘন্য কাজ করব না। পুলিশ অফিসার, আপনি এবার নিয়ে যান প্লিজ। এর মধ্যে রেহানার বড় মেয়ে তানজিনা বলে উঠল, অফিসার, আপনি এখনো এই অপরাধীকে নিয়ে যাননি কেন? আপু তুইও আমাকে এভাবে বলছিস? এই খবরদার, তুই আমাকে আপু বলে ডাকবি না। তোর মুখে আপু ডাক মানাই না। আর হ্যাঁ, আজ থেকে আমি মনে করব আমার কোনো ছোট ভাই নাই। এছাড়াও কোনো ধর্ষণকারী তো আমার ভাই হতেই পারে না। আপু আমি কথা দিচ্ছি আর কখনো এসব বাজে কাজে লিপ্ত হব না। তারপরে তুই অন্তত পুলিশের কাছে তুলে দিতে দিস না। বেশ, কথা বলতে বলতে মা আর আপু তারা দুজনেই আমার সামনে থেকে চলে গেল। আর ভাবিকে লক্ষ্য করলাম আমার দিকে ঘৃণার নজরে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলছে না। তারপরে শেষ ভরসা নিয়ে ভাবিকে বললাম, ভাবি প্লিজ আমাকে। কথা বলতেই ভাবি আমার কথা থামিয়ে বলতে লাগলো, ছি ছি, তোমাকে অনেক ভালো ভেবেছিলাম, আর তুমি এমন একটি জঘন্য কাণ্ড করে বসবে আমার জানা ছিল না। আর হ্যাঁ, তোমাকে এসব বলে লাভ নেই। তোমার যা শাস্তি প্রাপ্য তা পাওয়ার দরকার, নয়তো তোমার মতন জানোয়ারগুলো যে সমাজে রেহাই পেয়ে যাবে। কি বললো শুনতে পেলে তো? এখন থানায় চলো, তোর উচিত শিক্ষাটাই দিব। আর কোনোদিন এসব জঘন্য কাজ করবি তো দূরের কথা, কল্পনাও করতে ভয় পাবি। পুলিশ অফিসার এই বলে আমাকে থানার উদ্দেশ্যে নিয়ে গেল। আপনারা হয়তো ভাবছেন একজন মা হয়ে তার ছেলেকে পুলিশের হাতে তুলে দিতে পারে এবং পরিবারের সবাই একই কাজ করলো তার সাথে, কেন করলো এসব? আচ্ছা এবার আসুন তাহলে ব্যাপারটা ক্লিয়ার করে দিই। আমি রনি হাসান, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। পরিবার বলতে সবাই আছে, মা, ভাইয়া, ভাবি, বড় আপু, শুধু বাবা বেঁচে নেই। আমি অনেক ছোট থাকতেই বাবা হার্ট অ্যাটাক হয়ে না ফেরত দেশে চলে যান। তখন থেকে এই পরিবারে সকল দায়িত্ব বড় ভাইয়া বহন করেন, তো সেই সব দেখাশোনা করে। আর ভাইয়া আপুর থেকে আমি ছোট, তো এর জন্য আমাকে সংসারে কোনো কাজ করতে হয় না। ভাইয়ের খুব ইচ্ছা আমাকে ভালো মতো লেখাপড়া করিয়ে ভালো একটা চাকরি ধরিয়ে দিবে। বেশ, আমাকে পড়াশোনা করতে দিল, আমি সেটার উপব্যবহার করলাম। মানে বুঝলেন না তো? শুনুন তাহলে। কলেজে বখাটে ছেলে থাকার মধ্যে জুবাইর, মিস্টার শামিম, তানবীর, আশরাফ আর আমি, তাদের মধ্যে একটু বেশি বখাটে বলা যেতে পারে। আমি অবশ্য বখাটে ছিলাম না, তবে কলেজ লাইফে পা রাখতেই হয়ে গেলাম। কথায় আছে না, সৎ জ্ঞানে স্বর্গবাস, অসৎ পথে সর্বনাশ, তেমনি আমার বেলাও সর্বনাশ হয়েছে। কলেজের প্রথম দিন, কাউকে তেমন চিনি না, তাই একাই বেঞ্চে বসে আছি। কিছুক্ষণ পর ক্লাস নেমে যেতেই একটা ছেলে ধাক্কা মেরে বলতে লাগলো, কি রে শালা, চোখ কি বাসায় রেখে আসছিস নাকি? দেখুন ভাইয়া, ঝামেলা আমি পছন্দ করি না, সুতরাং আমার সাথে বাজাইতে আইসেন না। ঝামেলা করলে তুই কি করবি? মারবি? মার আমাকে, মেরে দেখ। এই বলে আমাকে ধাক্কাতে লাগলো। বেশ, নিমিষে রাগ উঠে গেল। তারপর ধুমধাম কয়েকটা দিতেই নাক ফেটে গেল। তো সে আমার সাথে একা না পেরে তার বড় ভাইদেরকে ডাকতে গেল। আমি এইদিকে আমার মতো ক্লাস রুমে এসে মনোযোগ দিলাম। কিছুক্ষণ পর ক্লাস রুমে একটা ছেলে এসে বলতে লাগলো, রনিকে, আমি। এইদিকে আসো, তোমাকে বড় দেখতে চাইছে। একটু ভয় পেলাম, তারপরে বুকে সাহস নিয়ে তার সাথে বড় ভাইয়ের কাছে গেলাম। ওখানে যেতে নেহাল ভাইয়াকে দেখতে পেলাম, আমার বড় ভাইয়ের বন্ধু নেহাল। তো সেখানে গিয়ে দাঁড়াতেই নেহাল ভাইয়া বলল, কি রে রনি, তুই এখানে? ভাইয়া আপনি তো আমাকে ডেকে আনলেন। ওপাশ থেকে সেই ছেলেটি বলে উঠলো, যাকে নাক ফাটিয়ে দিয়েছিলাম, সে বলল, ভাইয়া এ আমাকে নাক ফাটিয়ে দিয়েছে, এখন তার প্রতিশোধ নেবার পালা। এই বলে হাতে একটা লাঠি নিয়ে এগিয়ে আসতে লাগলো। বেশ, নেহাল ভাইয়া তাকে থামিয়ে বলল, আরে দাঁড়াও, আমার ফ্রেন্ডের ছোট ভাই, মানে আমারও ছোট ভাই, সুতরাং যা হয়েছে সব ভুলে গিয়ে ফ্রেন্ডশিপ কর যা। নেহাল ভাইয়া সেই ছেলেটিকে উদ্দেশ্য করে বলল, না ভাইয়া, পারবো না। যা বলছি। নেহাল ভাইয়া রেগে বলতেই সেই ছেলে আমার সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল। বেশ, নিমিষেই মামলা ডিসমিস হয়ে গেল। তারপর নেহাল ভাইয়া বলতে লাগলো, আজ থেকে তোরা বন্ধু, আর কোনোদিন যেন ঝামেলা পাকানোর চেষ্টা করবি না, কেমন? সবসময় বন্ধু হিসেবেই চলবি। নেহাল ভাইয়া এই বলে চলে গেল। তারপর আমি আগ বাড়িয়ে বলতে লাগলাম, সরি বন্ধু, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা চল, কোনো ব্যাপার না।
তারপর লিজান এক এক করে জুবাইর, আশরাফ, মিস্টার শামীম তাদের সাথে পরিচয় করিয়ে দেয়। বেশ পেয়ে গেলাম বখাটে বন্ধু। তাদের সাথে চলাফেরা করতে করতে আমিও তাদের মতো হয়ে গেলাম। একদিন সবাই কলেজে আড্ডা দিচ্ছিলাম, এমন সময় শামীম বন্ধু বলে উঠলো, বন্ধু তোরা আমাকে হেল্প করতে পারবি? তোর কি হেল্প লাগবে আমাকে বল। বন্ধু আমার গার্লফ্রেন্ডের সঙ্গে রুম ডেট করবো, কিন্তু সাহস পাচ্ছি না। কিন্তু তোরা যদি একটু ব্যবস্থা করে দিতিস তাহলে খুব ভালো হতো রে। আরে চিন্তা করিস না, আমি ব্যবস্থা করে দেবো। দোস্ত বাঁচালি আমাকে। বেশ, শামীম মাঝে মধ্যে তার গার্লফ্রেন্ড নিয়ে আসতো আর আমি তার রুম ম্যানেজ করে দিতাম। হঠাৎ আমারও শামীমের মতো গার্লফ্রেন্ড নিয়ে রুম ডেট করতে মন চাইলো। তো সঙ্গে সঙ্গে মিমির কথা মনে পড়লো। আর মিমির সঙ্গে আমার 10ম শ্রেণী থেকেই প্রেম খুব ভালো চলছে, যার দরুন সুযোগটাও পেয়ে গেলাম। মেয়েটা খুব রূপবতী আর পাগলের মতো ভালোবাসে আমাকে। এছাড়া আমাদের কলেজেই পড়তো, সেম ইয়ার। সুযোগটাও অনেক। তো একদিন মিমিকে বললাম, মিমি চলো না আমরা রুম ডেট করি। মিমি হঠাৎ আমার কাছে এমন কথা শুনবে সে কল্পনাও করতে পারেনি। এতটা অবাক হয়েছিল। তো সেদিন আর আমার সাথে কোনো কথা না বলে চলে যায়। সেদিন আমিও তার এমন রিয়েকশন দেখে একটু ঘাবড়ে যাই। আর এদিকে আমার বখাটে বন্ধুদের কাছে যত শুনি আরো ব্যাপারটা ইজি মনে হতে লাগলো। আর দিন দিন মিমিকে কাছে পাওয়ার আশাটা বেড়েই চলছিল। তো একদিন আমার বখাটে বন্ধুদের কাছে ব্যাপারটা বললাম, তারা আমাকে প্ল্যানও বের করে দিল এবং আমিও তার সেই প্ল্যান অনুযায়ী মিমিকে নির্জন জায়গায় ভুলভাল বুঝিয়ে নিয়ে যাই। আর আমার সেই বখাটে বন্ধুরা একটা রুমও ব্যবস্থা করে রেখেছিল। তো মিমিকে সেই রুমে নিয়ে গেলাম। মিমি রুমে ঢুকতেই বুঝে গিয়েছিল কেন তাকে এখানে আনা হয়েছে। তো মিমি বলে উঠলো, আমার এখানে ভালো লাগছে না, বাসায় যাব, বাসায় নিয়ে যাও প্লিজ। সরি মিমি, আজ তা হচ্ছে না। সরি মানে? তারপর মিমিকে জোরপূর্বক ভাবে দর্শন করি। সেদিন মিমি অনেক বাধা দিলেও আমাকে দমাতে পারিনি। কেন জানি এক নেশায় পড়ে গিয়েছিলাম। এক সপ্তাহ কিছু ঘটেনি। আমিও ভেবেছিলাম মিমি হয়তো তার কোনো প্রতিবাদ করবে না, কিন্তু আজ সকালেই হুট করে পুলিশ অফিসার এসে পুরো বাড়ি ঘেরাও করে ফেলে। এতে মা আর আপু পুলিশ অফিসারের কাছে জিজ্ঞেস করতেই পুলিশ অফিসার রেপ মামলার পুরো ঘটনা বলে। আর উপরে যা হলো তা তো আপনারা দেখতেই পারলেন। এই ছিল মা তার ছেলেকে পুলিশের কাছে তুলে দেওয়ার কারণ। এখন থানায় বসে প্রহর গুনছি, কেউ হয়তো আমাকে ছাড়াতে চলে আসবে। এভাবে একটা দিন কেটে গেল, কেউ দেখতে পর্যন্ত আসলো না। পরের দিন কোর্টে চালান করে দিল এবং কোর্টে সকল প্রমাণ থাকায় রিমান্ড ডাকলো 3 দিনের। আর এদিকে আমি ভাবছিলাম আমার রিমান্ডে কিছুই করতে পারবে না, তার আগেই ভাইয়া কিংবা মা এসে তার একটা ব্যবস্থা করে ফেলবে। কিন্তু আমার ভাবনায় সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো। মা কিংবা ভাইয়া তো কেউ আসলোই না। আর এদিকে রিমান্ডের মার খাওয়ার কথা শুনে একদম চুপসে গেলাম। এভাবেই 2টা দিন চলে গেল। আর একটা অফিসার বলে গেল আজ নাকি আমাকে রিমান্ডের মার খেতে হবে। অফিসারের কথা শুনে অনেকটাই ঘাবড়ে যাই। তার মানে মা আর ভাইয়া কোনো ব্যবস্থাই করেনি। এখন যা বুঝতে পারলাম তারাও হয়তো আমার শাস্তিই কামনা করে, নয়তো কোনো না কোনো ভাবে আমাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যেত। চোখের জলটা মুছে সামনে তাকাতেই যে অফিসার আমাকে ধরেছিল সেই অফিসার এসে বলতে লাগলো, কিরে দেখলি তো, খারাপ মানুষের পেছনে তার পরিবারেরও থাকে না, সেটা বুঝলি তো? নিশ্চুপ। তোর অবস্থা দেখে অবশ্য খারাপ লাগছে, কিন্তু কি করব বল, তোকে যে শাস্তি পেতেই হবে। তুই যে মেয়ের সাথে অন্যায় করেছিস সেই মেয়েটা আমারও মেয়ে হতে পারতো। তাহলে একবার ভেবে দেখ, আমি কি তোকে ছেড়ে কথা বলতাম? কখনোই না। সুতরাং যার যারটা তার, অনেক বুঝিয়েছি। এখন চল, রিমান্ডের খাওয়ার জন্য প্রস্তুতি হয়ে নে। পুলিশ অফিসারের কথা শুনে মনকে সান্ত্বনা দিলাম। পাপের শাস্তি আমাকেই পেতে হবে। মিমি তো আমাকে অনেক ভালোবাসতো আর তার বিনিময়ে তাকে অনেকটাই ঠকালাম। এখন তার শাস্তি যে আমাকে ভোগ করতে হবে। বেশ, তারপর পুলিশ অফিসার আমাকে রিমান্ডের মার খাওয়াতে সেই রুমে নিয়ে গেল যেখানে মানুষকে টর্চার করে তার পাপের শাস্তি দেয়। সেখানে গিয়ে অনেক ভয় পেয়েও অসহ্যকর মানসিক টর্চার সহ্য করতে হলো 3 দিন। আর 3টা দিন আমার কাছে 3টা বছর বলে মনে হতে লাগলো। এভাবেই দেখতে দেখতে চলে গেল একটা মাস। এখন পর্যন্ত বাড়ি থেকে কেউ দেখতে আসেনি। আমি ভেবেছিলাম বাড়ি থেকে মনে হয় কেউ আর দেখতে আসবে না। ভরসায় শেষ হয়ে গিয়েছিল আমার। একদিন ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে ভাইয়া আমাকে দেখতে চলে আসলো। বেশ, আমার এখানে এসেই ভাইয়া বলতে লাগলো, ছি ছি, তোর মুখটাও দেখতে আমার ঘৃণা লাগছে। আমার ছোট ভাই হয়ে কিভাবে এই জঘন্য কাজ করতে পারলি? ভাইয়া তুমি আমার অবস্থা না দেখে এসব কথা বলছো? এই দেখো রিমান্ডের মার খেয়ে খেয়ে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। অন্যায় যেহেতু করেছিস তখন তার শাস্তি তো পেতেই হবে। ভাইয়া আমাকে এখান থেকে নিয়ে চলো প্লিজ। তোকে নিয়ে আমার যা স্বপ্ন ছিল সব তো শেষ করে দিয়েছিস। এখন বাড়িতে নিয়ে যাব বলছিস, প্রশ্নই আসে না। তোর শাস্তি এখনো কিছু হয়নি। ভাইয়া এখানে একটা দিন যাচ্ছে আর আমার কাছে বছর বলে মনে হচ্ছে। এখন কিছু করার নেই। তুই শুধু আমাকে ঠগাস নাই, ঠগিয়েছিস পুরো পরিবার আর নিজেকেও। এসব বলে আমাকে আরো কষ্ট দিতে চলে এসেছো। তুই একবার ভাব, যে মেয়েটার সাথে এত বড় অন্যায় করেছিস তাদের অবস্থানটা এখন কেমন চলছে। নিশ্চুপ। খুব খারাপ লাগছে যে তোকে আমার ছোট ভাই বলে স্বীকার করতে। ভাইয়া মা আর আপু আমাকে দেখতে আসলো না?
তোকে এখন আর আপনজন বলে মনে করে না তারা। অবশ্য তোর নিজের কৃতকর্মের জন্যই এসব হয়েছে। ভাইয়ের কাছ থেকে কথা শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, কান্নায় ভেঙে পড়লাম। ভাইয়া আমার কান্না দেখে বলল, এখন কান্না করে কি হবে বল? তাছাড়া একটু যদি ভাবতি অন্যায়টা করার আগে। ভাইয়া আমার ভুল হয়ে গেছে। আচ্ছা আজ তাহলে আসি রে। তাহলে তুমি তাদের মতো আমাকে থানায় রাখবে, ছাড়ানোর ব্যবস্থা করবে না? হ্যাঁ অবশ্যই করব। আর কতদিন পর? কথাবার্তা চলছে, 1 সপ্তাহ তোকে ছাড়িয়ে নিয়ে যাব। আজ ভাইয়ের কথা শুনে অনেকটাই পর বলে মনে হচ্ছে। এই ভাইয়ের কাছে যখন যা চাইতাম তাই দিত। আজ প্রায় 1 ধরে থানায় পড়ে আছি, এতদিন পরে এসেও আমাকে বলছে কিছুদিন পরে ছাড়িয়ে নিয়ে যাবে। পুলিশ অফিসার ঠিকই বলেছিল, খারাপ মানুষের পেছনে কখনো তার পরিবার থাকে না। আজ তার প্রমাণ হারে হারে টের পাচ্ছি। এভাবে প্রায় 3 মাস কেটে গেল। ভাইয়া মাঝে মধ্যে আসে আর বলে সামনের সপ্তাহে তোকে ছাড়িয়ে নিয়ে যাবো শিওর, কিন্তু কথা পর্যন্ত সীমাবদ্ধ থাকে, তা আর হয়ে ওঠে না। কিন্তু আজ সকালে ভাইয়া এসে আমাকে বলে গেছে আজই থানা থেকে ছাড়া পাবো, কিন্তু ভাইয়ের কথাতে আর বিশ্বাস হয় না। তার সেই কথা 3 মাস ধরে শুনে আসছি। হঠাৎ ভাইয়া এসে বলতে লাগলো, ছোট এডি হয়ে নে, তোর জামিন হয়ে গেছে। ভাইয়ের কথা শুনে বিশ্বাস হলো না দেখে বললাম, ভাইয়া আর কত মিথ্যা আশা দিবে? আরে মিথ্যা না, এবার সত্যি সত্যি তোর জামিন করে ফেলেছি। ভাইয়া এই কথা বলতেই সেই পুলিশ অফিসার চলে আসলো আর এসেই ভাইয়ের উদ্দেশ্যে বলতে লাগলো, মিস্টার রফিক, মানতে হবে আপনাদের পরিবারের কথা। আজ দীর্ঘ 3 মাস যাবার পর জামিন করিয়ে নিলেন। আপনারা চাইলে অনেকদিন আগে জামিন করিয়ে নিতে পারতেন, কিন্তু তা না করে প্রমাণ করে দিলেন যে অন্যায় করলে তার শাস্তি এভাবেই পেতে হয়। পুলিশ অফিসার এই বলে লকআপের তালা খুলে দিল। পুলিশ অফিসারের কথা শুনে অনেকটাই অবাক হলাম। তার মানে বাড়ি থেকে আমাকে ছাড়ানোর চেষ্টাই করতো না তারা। এভাবে মনটা নিমিষে খারাপ হয়ে গেল। তারপর ভাইয়ের দিকে তাকাতেই ভাইয়া মাথা নিচু করে বলল, সরি, আসলে বাড়ি থেকে মানা করে দিয়েছিল, নয়তো আগে জামিন করে নিতাম। সমস্যা নেই, সব আমার পাপের ফল তো আমাকে ভোগ করতেই হতো। এখন বাড়িতে নিয়ে যাবা নাকি অন্য কোথাও চলে যাব? আচ্ছা ঠিক আছে, বাড়িতে চল। তারপর ভাইয়ের কথা মতো বাড়িতে যাওয়ার জন্য বের হলাম। মনের মধ্যে অজানা এক খুশির বন্যা বইছে। কতদিন পর বাড়িতে যাব, এভাবেই মনে এক প্রশান্তির খেলা খেলছে। এখন বাড়িতে গেলে হয়তো মা আপু সব রাগ ভুলে আমাকে ক্ষমা করে দিবে হয়তো। আপুর সাথে কতদিন কোনো ঝগড়া করি না। আগে তো কোনো না কোনো বিষয় নিয়ে রোজই ঝগড়া বসতো, খুব ভালোই দিন চলছিল তখন। এখন হয়তো আমার সাথে আগের মতো আগ বাড়িয়ে কোনো ঝগড়া করবে না। বেশ, এইসব ভাবতে ভাবতেই ভাইয়া বলে উঠলো, চল বাসায় এসে পড়ছি আমরা। হ্যাঁ বলো। বাসায় প্রবেশ করতে কেন জানি অসনা বলে মনে হতে লাগলো। কিছুক্ষণ পুরো বাড়ি ঘুরে দেখতেই ভাইয়া বলল, কি রে, কি দেখছিস? দেখছি বাসাটা কেমন পাল্টে গেছে। বাসায় নতুন রং লাগিয়েছি তো, এই জন্য এমন লাগছে। ও আচ্ছা, মা আপু ভাবি তারা কই? তাদের দেখছি না যে। জাবেদ চাচার মেয়ে বিয়ের দাওয়াত খেতে গিয়েছে, হয়তো এখনই চলে আসবে। ভাইয়া এই বলে রুমে চলে গেল আর আমি বাসার বাইরে দাঁড়িয়ে থেকে মা আর আপুকে দেখার জন্য অপেক্ষা করছি। বেশ কিছুক্ষণ পর লক্ষ্য করলাম মা আপু ভাবি তারা একসঙ্গে আসছে। তাদের দেখে খুশি মনে সামনে গিয়ে বললাম, কেমন আছো তোমরা? দেখেছো মা, একটা জেল ফেরত আসামি এসে আমাকে বলছে কেমন আছি। আমার কথা শুনে আপু এমন একটা উত্তর দিবে কল্পনা করতে পারিনি। তারপর নিজেকে সামনে নিয়ে বললাম, বা দেখছো তোমার সামনে আপু আমাকে কি বলছে? তানজিলা তো ভুল কিছু বলে নাই, যেটা সত্যি সেটাই বলেছে। তোমরা কি সত্যি আমার আপনজন নাকি অন্য কেউ? আজ 3 মাস পর বাড়িতে ফিরলাম, কই একটু ভালো মন্দ জিজ্ঞেস করবে, তা না করে উল্টা আরো বকছো। একটা জেল ফেরত আসামির সাথে কী বা জিজ্ঞেস করার আছে? তাছাড়া আমরা ভেবে নিয়েছি যে রনি নামের ছেলেটা আমাদের কাছে মৃত, সুতরাং এখন আমাদের সামনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে সেটা অন্য কেউ। বাপু কি চমৎকার একটা কথা বলি। ভেবেছিলাম জেল থেকে বের হলে আমাকে তোরা ক্ষমা করে দিবি, কিন্তু তা না করে উল্টো আমাকে মৃত বানিয়ে ফেললি। মা চলো তো, নাটক আর ভালো লাগছে না। আপু এই বলে আমাকে নিয়ে গেল। চোখের জল মুছে সামনে তাকাতে লক্ষ্য করলাম ভাবি এতক্ষণ চুপ করে আমাদের বলা কথাগুলো শুনছিল। তো ভাবির কাছে গিয়ে বললাম, ভাবি আপনিও কি তাদের মতোই হয়েছেন? কথা বলবেন না আমার সাথে? তোমার ভাইয়া মনে হয় আমাকে খুঁজছে, যেতে হবে। এই বলে ভাবিও পাশ কেটে চলে গেল। বেশ, যা বুঝার বুঝে গেলাম। তারা হয়তো আমাকে কখনো ক্ষমা করতে পারেনি, এর জন্য সবাই কেমন অবহেলার চোখে দেখছে। তারপর সবকিছু ভুলে আমার রুমে চলে গেলাম। রুমে প্রবেশ করতে অবাক হয়ে গেলাম। পুরো রুম ধুলোবালি দিয়ে ভরে গেছে। মনে হয়তো কেউ রুম পরিষ্কার পর্যন্ত করে নাই। যেখানে আমাকে অবহেলা করছে সেখানে আমার রুম
প্রশ্নই আসে না। কি আর করার, রুমটা একাই পরিষ্কার করে ফেললাম। তারপর ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিতেই কেন জানি না ক্ষুধা অনুভব করতে লাগলাম। সকাল থেকে আসলে কিছু খাওয়া হয়নি। ঘড়িতে লক্ষ্য করলাম 2টা বাজতে 15 মিনিট বাকি, কিন্তু একটা বিষয় মাথায় ঢুকছে না। বাসায় প্রায় 4 ঘন্টা ধরে আসি, কিন্তু এর মধ্যে খাবার খাওয়ার কেউ খোঁজটা পর্যন্ত করলো না। আগে তো না খেলে বলে বলে কানটা ঝালাপালা করে দিত, কিন্তু আজ ব্যতীত হচ্ছে কেন। বেশ, তারপর ড্রয়িং রুমে আসতেই লক্ষ্য করলাম সবাই খেতে বসছে। অনেকটাই অবাক হলাম। তারপর বনিতা না করে সরাসরি খাবারের টেবিলে গিয়ে চেয়ার টেনে বসতেই আপু খাবারে পানি ঢেলে দিয়ে উঠে যাবে, এমন সময় বললাম, আপু খাবারে হঠাৎ পানি ঢেলে দিলি যে? একটা টেবিলে নর্দমার কিটের সাথে কিভাবে খাবো এই ভেবে নিজে না খেয়ে তার খাবারের সুযোগ করে দিচ্ছি। আপু নর্দমার কিটটাকে আমাকেই বললি? তো কাকে বলবো? তোর নিজের কৃতকর্মের জন্য নর্দমার কিট ডাকাই উচিত। হঠাৎ ভাইয়া বলে উঠলো, তানজিলা এসব কি শুরু করলি? ছোট খেতে বসেছে, খেতে দে। ভাইয়া, তুমি জানো না এই নর্দমার কিটের জন্য ক্যাম্পাসে আমার সকল বান্ধবীর কাছে কতটা অপমানিত হই জানো? এর জন্য এখন ক্যাম্পাসে যাওয়া বাদ দিয়ে দিয়েছি, শুধুমাত্র এই জানোয়ারটার জন্য। আপুর কথাগুলো শুনে সেখানে আর বসলাম না, চলে আসলাম আমার রুমে না খেয়েই। আজ খুব খারাপ লাগছে। এভাবে মা আপু আমাকে এখনো ক্ষমা করতে পারেনি। রুমে এসে যতক্ষণ কান্না করলাম সেটা হয়তো বলতে পারবো না, কারণ ছোট থেকে বড় হয়েছি আমার জানা মতে আমি কখনো কান্না করি নাই। কিন্তু আপুর কথাগুলো শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। সারাটা দিন কেটে গেল না খেয়েই। আমি রাগ করে সেখান থেকে চলে আসলাম। আর পরবর্তী কেউ আর আমাকে খাবারের জন্য ডাকার প্রয়োজন বোধ করেনি। রাতটা কোনো মতো কাটালাম। সকালে আর খাবারের জন্য একটু অসুস্থ হয়ে পড়লাম। ফ্রেশ হয়ে ড্রেসিং রুমে আসতেই লক্ষ্য করলাম কালকের মতো আজও সকালে আমাকে না ডেকেই খেতে বসেছে। তো একটু নিশ্চিত হতেই টেবিলে গিয়ে বসলাম। যে যার মতো খেয়ে যাচ্ছে, কিন্তু আমার দিকে কারোর খেয়ালই নেই। তারপর মনিতা না করে মাকে বললাম, মা খাবারটা বেড়ে দাও তো। চুপ। বেশ, বোঝার আর বাকি রইল না। এখন তারা সবাই মিলে আমাকে অবহেলা করছে। তারপর কোনো কিছু না বলেই টেবিল থেকে উঠে পড়লাম আর বাইরে বেরিয়ে এসে পড়লাম। অনেকদিন কলেজে ওইদিকে যাওয়া হয় না। চলে গেলাম সেখানে। গিয়ে লক্ষ্য করলাম শামীম, আশরাফ, লিজান তারা 3জন একসাথে কলেজ মাঠে বসে আড্ডা দিচ্ছে। সেখানে গিয়ে দাঁড়াতেই তারা বলে উঠলো, রনি কেমন আছিস? কতদিন পর তোকে দেখলাম। সবাই একসাথে। তোদের মতো বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। এতগুলো দিন জেলে কষ্টের মাঝে কাটালাম, একবারও তো দেখতে গেলি না। তাছাড়া আমার নিজের আপনজনে আমাকে দেখতে যায়নি। আর তোরা তো শুধুমাত্র নামে বন্ধু, প্রকৃত বন্ধু না। দোস্ত কি বললি? তোর পরিবার থেকে কেউ দেখতে যায়নি? হ্যাঁ রে, কেউই না, শুধু ভাইয়া ছাড়া। সত্যি তাকে দেখতে যাইনি? হ্যাঁ, সত্যি দেখতে যায়নি। তাহলে তোর পরিবারের ঘটনা কি বলতো? থানা থেকে আসার পর যা যা ঘটেছে সেটাই আর তাদের বললাম। তারা পুরো ঘটনা শুনেই বলল, কি বলছিস তাহলে? তুই এখনো না খেয়ে আছিস? এই চল। কোথায় যাবি? কোথায় যাব মানে? রনি না দাঁড়িয়ে আছে, তার একটা ব্যবস্থা করে দিতে হবে না? রেস্টুরেন্ট যাবো, চল। তারপর আমি না যেতে চাইলেও তারা আমাকে জোর করে রেস্টুরেন্টে নিয়ে যায়। খাবার খেয়ে আবার আড্ডা দিতে চলে আসলাম। হঠাৎ শামীম বলে উঠল, দোস্ত তোদের উদ্দেশ্যে আমার একটা কথা ছিল। বল, শুনছি। এতদিন তো অনেক বখাটেগিরি করলাম, এবার ভাবছি ভালো হয়ে যাব। যদিও অনেক বাজে কাজে লিপ্ত ছিলাম, কিন্তু এখন থেকে সব ছেড়ে দিব ভাবছি। হ্যাঁ, আমিও ভাবছি ভালো হয়ে যাব, পরে না আবার রনির মতো আমাদেরকেও জেল খাটা লাগে। আশরাফ, লিজান একসাথে বলে উঠল, হ্যাঁ বন্ধু, আমিও চাই তোরা ভালো হয়ে যা, বখাটেগিরি ছেড়ে দে। আমি তো যতদিন বেঁচে আছি ততদিন ভালো হয়ে চলবো ভাবছি। তারপর বন্ধুদের সাথে সারাদিন আড্ডা দিয়ে বাসায় ফিরলাম সন্ধ্যা 6টার আগে। অনেক রাত করে ফিরতাম। এখন তো বন্ধুদের সাথে প্রতিজ্ঞা করে আসছি ভালো হয়ে যাব, তার সঙ্গে আমার যেসব বন্ধুরাও ভালো হয়ে যাবে। ভাবতে একটু ভালো লাগছে। তো বাসায় প্রবেশ করতেই ভাইয়া বলে উঠলো, কই ছিলি সারাদিন? একটু বন্ধুদের সাথে আড্ডা দিতেই দেরি হয়ে গেল আর কি। এখন থেকে সেসব বন্ধুদের কাছ থেকে দূরে থাকবি। আর আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, মিমি এই বাড়ির বউ হবে। তাদের পরিবারের সাথে আমাদের সম্পূর্ণ কথা হয়েছে। এখন এই পাঞ্জাবিটা পরে রেডি হয়ে নে। ভাইয়া একটা নতুন পাঞ্জাবি হাতে দিয়ে ভাইয়ের কথাতে আর দ্বিমত পোষণ করলাম না। তারপর ভাইয়া আমাকে নিয়ে রিমিদের বাসায় নিয়ে গেল। বেশ, বিয়েটা গোপনেই হয়ে গেল। বিয়ে ছোট কিংবা বড়, সব বিয়েতেই প্রায় আনন্দ উল্লাস থাকে, কিন্তু এই বিয়েতে তেমন কিছুই নেই। সবার মুখে কালো হয়ে আছে আর আমার দিকে ঘৃণার নজরে তাকাচ্ছে। বিয়ের সকল ঝামেলা মিটিয়ে মিমিকে নিয়ে বাড়িতে আসার পর সবাই মিমিকে পেয়ে খুশি হয়েছে। অবশ্য তাদের এই খুশি দেখে মনের মধ্যে এক অজানা খুশির বন্যা বয়েছে। হয়তো সব ভুলে মিমিকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে পারবো এভাবে। তো সকল কিছুর পর অবসান ঘটিয়ে বাসর ঘরে গেলাম। রুমটা ফুলে সাজানো দেখে একটু ভালো লাগছে। রুমে মিমি আমার প্রবেশ দেখে বলল, আমি আপনার কি এমন ক্ষতি করেছিলাম যে আমাকে এই প্রতিদানটা দিলেন?
মিমি হঠাৎ আমাকে দেখে কান্না জুড়ে দেবে সেটা কল্পনা করতে পারিনি। তারপর পরিস্থিতি মোকাবেলা করার জন্য বললাম, আমি তোমার কাছে কিভাবে ক্ষমা চাইবো সেই ভাষাটাই খুঁজে পাচ্ছি না। তারপরে বলছি, আমি আমার কৃত কর্মের জন্য খুবই লজ্জিত আর অনুতপ্ত। প্লিজ মিমি, আমাকে ক্ষমা করে দাও। বাহ, কি চমৎকার একটা কথা বললেন। আমার জীবনটা ধ্বংস করে এখন বলছেন খুবই লজ্জিত আর অনুতপ্ত। এসব কথা একটা ধর্ষণকারীর মুখে অন্তত মানায় না। তারপর কোনো কিছু না ভেবেই মিমির পা জড়িয়ে কান্না করে বলতে লাগলাম, মিমি, আমি খুব বড় ভুল করে ফেলেছি। তোমার ভালোবাসাকে ঠকিয়েছি। নিজের কৃত কর্মের জন্য রিমাইন্ডের 3টি অসহ্যকর মানসিক টর্চার সহ্য করতে হয়েছে আমাকে। তোমার সাথে অন্যায় করে আমাকে অনেক কষ্টের মাঝে চলতে হয়েছে। মিমি প্লিজ আমাকে ক্ষমা করে চল না নতুন করে জীবন শুরু করি। এইসব নাটক আমার সাথে না করলে খুব খুশি হব। আর হ্যাঁ, আমার পাটা ছাড়ুন, অসহ্য লাগছে। তারপর চোখের পানিটা মুছে মিমিকে বললাম, মিমি, তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে যে অনুতপ্তই তিলে তিলে শেষ হয়ে যাব। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কেবল তো শুরু, আপনার এখনো অনেক শাস্তি বাকি আছে। আর হ্যাঁ, একটা কথা তো বলাই হয়নি। কি কথা? এই বিয়েটা কেন হয়েছে জানেন? না, কেন? কারণ আমি 2 মাসের অন্তঃসত্ত্বা। আর আমার জানা মতে কেউ হয়তো এমন মেয়েকে বিয়ে করবে না। এর জন্য আপনার ভাইয়া সব জেনে বিয়ে করিয়ে দেই। হঠাৎ মিমির এমন কথায় মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। তারপর কিছুক্ষণ ভেবে মিমিকে বললাম, আমি সবকিছু মেনে নিব, তারপর আমাকে ক্ষমা করে দাও। আর হ্যাঁ, কথা দিচ্ছি সবকিছু ছেড়ে দেবো, একদম ভালো হয়ে যাব। সেদিনের কথা জীবনেও ভুলবো না। নিজেকে কি মনে করেছেন কি আপনি? হ্যাঁ, অন্যায় করে পার পেয়ে যাবেন? কখনো না। আপনাকে তার চরম শাস্তি পেতে হবে। যেমনটা আমি রোজ রাতে কান্না করে বালিশ ভিজিয়েছি, আপনাকেও তেমন অবস্থায় ফেলবো। আর কি বললেন? সব কিছু ভুলে আপনাকে ক্ষমা করে মেনে নিব? ভুল ভাবছেন, তা আর কখনো সম্ভব না। তুমি না আগে আমাকে অনেক ভালোবাসতে, এখন কি আমাকে ভালোবাসো না? আগে ভালোবাসতাম, তখন তো আর জানতাম না যে এই ভালো চেহারার পেছনে একটা শয়তানের মুখোশ লেগে আছে। জানি না এই অন্যায় করার জন্য কতদিন আমাকে অনুতপ্তের আগুনে পুড়তে হবে, কিন্তু আমাকে একটা সুযোগ দাও নিজেকে ভালো করে তোমার সামনে উপস্থিত করার জন্য। সুযোগ দিলে কি আমার সেই সব আগের দিনগুলোর মতো করে দিতে পারবেন? নিশ্চুপ। কি হলো, চুপ হয়ে গেলেন কেন? আমি জানি আপনাকে শতবার বললেও আমার সেসব আগের হাসি খুশির দিনগুলো ফিরিয়ে দিতে পারবেন না। সুতরাং নতুন করে কোনো সুযোগ দিয়ে লাভ নাই। ভালো প্রেমিক হতে পাইনি ঠিকই, কিন্তু ভালো স্বামী হয়ে দেখাবো, কথা দিচ্ছি। সরি, আপনাকে আমি স্বামী বলে মেনে নিচ্ছি না। আর হ্যাঁ, আপনার যদি সেদিনের মতো মনে কোনো চাহিদা পোষণ হয় তাহলে আমাকে বলবেন, কিন্তু প্লিজ সেদিনের মতো পশুর মতো আচরণ করবেন না। হঠাৎ মিমির এমন কথায় যেন বাগরুদ্ধ হয়ে মিমির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আমার এমন অবস্থা দেখে মিমি বলল, ভুল তো কিছু বলিনি। আপনার মতো জানোয়ার এছাড়া কি বা করতে পারে একটা মেয়েকে, একটা অসহায় মেয়েকে ধর্ষণ করা ছাড়া। মিমি এসব বলে আমার অনুতপ্তের আগুনটা আর জ্বালিয়ে দিও না প্লিজ। শুনতে বুঝি খারাপ লাগছে? অন্যায়টা করার আগে মনে ছিল না? বেশ, আর সহ্য করতে পারলাম না, বাইরে চলে আসলাম। কারণ সেখানে থাকলে মিমির বলা প্রত্যেকটা কথা আমার বুকে এসে আঘাত করছে। তারপর ভাবতে লাগলাম, হ্যাঁ আসলে আমি একটা ধর্ষণকারী। মিমির মতো ভালো একটা মেয়ের লাইফটা এভাবে শেষ করে দিতে পারলাম, এই কথা ভাবতে নিজেকে শেষ করে দিতে মন চাইছে। দেওয়ালের সাথে কয়েকটা আঘাত করতেই হাতে রক্ত ঝরতে শুরু করলো। সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। আমি আমার নিজের হাতকে শাস্তি দিয়ে কিছুক্ষণ পর রুমে এই অবস্থায় যেতেই মিমি আমাকে দেখেই বলল, অযথা এসব নাটক না করলেও পারতেন। হাতে রক্ত ঝরালেই যে আপনাকে আপন করে নিব, সেটা আপনার ভুল ধারণা। নিজের কৃতকর্মের শাস্তি দিয়েছি জানি, তুমি আমাকে কখনো ক্ষমা করবে না। তারপরে বলবো আমি তোমার আশায় চেয়ে রইব। যেদিন তুমি এসে বলবে সকল কিছুর জন্য আমাকে ক্ষমা করে আমাকে স্বামী মেনে নিয়েছো, সেদিন পর্যন্ত অপেক্ষায় থাকবো। সেই দিন আর কখনোই আসবে না। আমার দেহে যতদিন আত্মা থাকবে ততদিন আপনাকে আমি ঘৃণাই করে যাব। যেদিন তোমার কাছে হেরে যাব সেদিনে অজানা এক দেশে চলে যাব, সেখানে আর কেউ ফিরে আসে না। ঘুমাবো এখন, আপনি প্লিজ চুপ করুন তো, ভালো লাগছে না। আজ মিমির দিকে তাকাতেই পারছি না, শুধু তার সাথে অন্যায় করার কথা বারবার মনে পড়ছে। জানি না মিমি আমাকে আদৌ ক্ষমা করবে কিনা, কিন্তু আমার দীর্ঘ বিশ্বাস সে আমাকে ক্ষমা করে স্বামী বলে মেনে নিবে। তারপর সবাই ঘুমাতে চলে গেলাম। কিছুক্ষণ পর এমনিতে চোখটা লেগে আসলো, বেশ ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। সকালে কারো চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠেই লক্ষ্য করলাম মিমি জোরে জোরে কান্না করছে। তার এই অবস্থা দেখে মিমিকে বললাম, কি হলো, কান্না করছে কেন? চুপ, এখন ভালো মানুষগিরি দেখাতে এসছিস রাতে। আমাকে মারার হুকুম দিয়েছিস, সে কথা কি ভুলে গেলি?
এই বলে মিমি আরো জোরে জোরে কান্না করতে লাগলো। বেশ, মিমির কান্না শুনে বাড়ির সবাই রুমে আসলো। আর প্রথমে ভাইয়া মিমিকে জিজ্ঞেস করলো, মিমি, রনি কি তোমাকে কিছু বলেছে? ভাইয়া শুধু বলে নাই, সাথে আমাকে শেষ করার কথাও বলেছে। যদি আমি এই বাড়ি না ছাড়ি তাহলে আমাকে নাকি মেরে ফেলবে, এই ভয়ও রাতে আমাকে দেখিয়েছে। এই বলে মিমি কান্নায় ভেঙে পড়লো। হঠাৎ মিমির এমন কথায় ভাইয়া প্রচন্ড রেগে বলল, কিরে, মিমি যা বললো সত্যি তো? এই বলে প্রচন্ড রেগে ভাইয়া আমার দিকে আসতে লাগলো। ভাইয়া, মিমি এসব মিথ্যা কথা বলেছে। মিমি, তুমি শুধু শুধু। এই কথা বলতেই ভাইয়া সজোরে দুইটা থাপ্পড় গালে বসিয়ে দিল। আমি তো অবাক হয়ে মিমির দিকে তাকিয়ে আছি আর ভাবছি, মিমি তাহলে আমাকে সাত সকালে মিথ্যা কথা বলে ভাইয়ের কাছ থেকে মার খাওয়ালো। মাথা নিচু করে এসব ভাবতেই ভাইয়া বলে উঠলো, আজ থেকে এ আমার ভাই না, সবসময় তোর ভালো চেয়েছি, কিন্তু তুই যে এতটা বাজে হবি তা আমার জানা ছিল না। এর মধ্যে আপু বলে উঠলো, দেখলে তো, ভাইয়া আজ মিমিকে মারার হুকুম দিয়েছে। কাল যদি সত্যি সত্যি মিমিকে মেরে ফেলে তার কোনো বিশ্বাস নেই। তাছাড়া এই জানোয়ারটা দ্বারা সব কিছুই সম্ভব। ভাইয়া আর আপুর কথাতেই নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, কান্নায় ভেঙে পড়লাম। মিমির মিথ্যা কথাতে আমাকে এতটা অবিশ্বাস করবে তা আমার জানা ছিল না। তারপর মিমি বলে উঠলো, তানজিল আপু, আমাকে প্লিজ এই জানোয়ারের হাত থেকে বাঁচান। এই রুমে একসাথে থাকলে নিশ্চিত কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, আজ থেকে তুমি আমার সাথেই থাকবে। এর মধ্যে মা আর ভাবি আসলো। মা ভাইয়াকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকাতেই ভাইয়া সম্পূর্ণ ঘটনা বলল। মা শুনে আমাকে বলতে লাগলো, আর কত এই পরিবারে অশান্তি সৃষ্টি করবি বলতো? নিশ্চুপ। কি হলো, জবাব দে। না, আর পাচ্ছি না। হে আল্লাহ, এক হয়তো আমাকে এই সংসার থেকে উঠাই নাও, নয়তো এই আপদটাকে উঠাই নাও। আল্লাহ কেন তোমাকে উঠাতে যাবে? একটু আগে বলে না আপুরটাকে উঠাইয়ে নিতে? তাই হবে মা। আমি যতটুকু শুনেছি, মা যদি তার সন্তানকে দোয়া করে সেটা নাকি খুব দ্রুত কাজ হয়ে যায়। আজ তুমি যেমন মা হয়ে যে দোয়াটা আমাকে করলে, আশা করছি একদিন ঠিকই পূরণ হবে। এই বলে বাইরে চলে আসলাম। বাইরে নির্জন জায়গায় বসে ভাবতে লাগলাম, মিমি সাত সকালে ভাইয়াকে মিথ্যা কথা বলে আমাকে মার খাওয়ালো, হয়তো তার সাথে করা অন্যায়ের জন্য প্রতিশোধ নিচ্ছে। যদি মিমি আমার সাথে এভাবে প্রতিশোধ নিয়ে ভালো থাকতে পারে, সেটাতে আর বাধা দিব না। হাজার হোক, প্রথম দোষ তো আমারই ছিল। মিমি তো আমাকে কম ভালোবাসিনি। আমি আমার করা ভুলের মাসুল দিয়ে যাব। যেদিন সত্যি মিমি কিংবা আমার পরিবারের কাছে হেরে যাব, সেদিন না হয় না ফেরার দেশে চলে যাব। এসব ভেবে দুপুরে বাড়িতে গেলাম। রুমে প্রবেশ করতেই মিমি বলে উঠল, বলেছিলাম না, আপনার শাস্তির এখনো অনেক বাকি। এই কাজটা না করলেও পারতে। এমনিতে ভাইয়া আপু আমাকে দেখতে পায় না, আর আজ যা ঘটালে। কেবল তো শুরু। কি ভেবেছেন আমি আপনাকে এমনি ছেড়ে দিব? অসম্ভব, কখনোই না। আমি যতটুকু কেঁদেছি তার থেকে দ্বিগুণ আপনাকে কাঁদতে হবে। কেবল আপনার পরিবার থেকে আলাদা করলাম মাত্র, পরে না বুঝতে পারবেন কি ঘটে। একটা বার ভালো হওয়ার সুযোগটা দিয়েই দেখো। অসম্ভব, কখনোই না। তাহলে কি করতে চাও? আমার সাথে করা অন্যায়ের সঠিক বিচার করতে চাই। বিচারটাকে আমাকে শেষ করলেই সমাধান হবে? এত সহজে মরলে তো হবে না। তার আগে আপনার ভুলের মাসুল দিতে হবে, তারপর না হয় মরবেন। আমার মরলেও তোমার কিছু যায় আসে না। এতটা ঘৃণা করো আমাকে? তার থেকেও বেশি। আল্লাহর কাছে প্রার্থনা করো যেন খুব শীঘ্রই আমার করা পাপের ফলটা দিয়ে দেয়। এই বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হতে দেখি ভাইয়া আমার রুমে আসে। যেই আমি কথা বলতে যাব, আমার কথা থামিয়ে ভাইয়া বলতে লাগলো, মিমি, জি ভাইয়া। আজকে তুমি তানজিলের সাথেই থাকবে। বলা তো যায় না কখন কি ঘটে যায়। তাছাড়া আমি তো বাড়িতে থাকি না, বুঝতেই তো পারছো কি বলতে চাচ্ছি। ভাইয়ের এমন কথা শুনে অনেকটাই অবাক হয়ে গেলাম। ভাইয়া বলেছে কখন কি অঘটন ঘটে যেতে পারে, না আমাকে জিজ্ঞেস করতেই হবে। ভাইয়া, তুমি কি অঘটন ঘটে যেতে পারে বলে? সব অঘটনের মূল তো তুই, আর এখন কিছুই বুঝিস না, তাই না? আমি কেন অঘটন ঘটাতে যাব? অত কথা আমি বলতে পারবো না, অফিসে যেতে হবে। এই বলে ভাইয়া অফিসে চলে গেল। বেশ, মিমির প্রতি রাগ উঠে গেল। তখন তাকে রাগের দৃষ্টিতে জিজ্ঞেস করলাম, তুমি আমার পরিবারকে কি বুঝিয়েছ? যেটা বললে কাজ হয়ে যাবে সেটাই বলছি। পরিবারে অশান্তি সৃষ্টি করে কি মজা পাচ্ছ? আপনার জন্য যেমনটা আমার পরিবার অশান্তিতে ভুগেছে, তেমনি আমি এই পরিবার অশান্তিতে পরিণত করে আপনাকে বোঝাবো একটা হ্যাপি ফ্যামিলিতে অশান্তির কালো ছায়া পড়লে কেমন লাগে। নিশ্চুপ। ভেবেছিলাম নিজেকে শেষ করে ফেলবো, কিন্তু যখন জানলাম আমার সাথে আরেকটা জীবন গড়ে উঠছে, তখন আমার নেওয়া সিদ্ধান্তটা পাল্টে ফেললাম। সাধারণ একটা পশুর জন্য তো দুইটা জীবন নষ্ট করতে পারি না।
যা হওয়ার তা তো হয়ে গেছে, সেটা নিয়ে পড়ে থাকলে সমস্যার সমাধান মিলবে না, বরং আরো ঝামেলা সৃষ্টি হবে। আমিও তো চাই সেই অশান্তি সৃষ্টি করতে। এভাবেই কিছুদিন কেটে গেল। প্রতিটা দিন কোনো না কোনো বিষয় নিয়ে মিমি আমার সাথে ঝগড়া বাঁধাতো। যদিও মিমিকে কিছু বলতাম না, সেই আগ বাড়িয়ে আমার সাথে ঝগড়া সৃষ্টি করতো। আমাদের রোজ রোজ এই ঝগড়াতে আমার পরিবার অকৃষ্ট হয়েছিল, আর সম্পূর্ণ দোষ আসে আমার উপর। আমি নাকি এসবের মূল। তো একদিন রাতে ফেসবুকিং করছিলাম, হঠাৎ মিমি রুমে আসলো আর বলতে লাগলো, আজ থেকে আমি আর কোনো ঝগড়া বাঁধবো না। হঠাৎ মিমির এমন কথায় এতটা খুশি হয়েছিলাম যে বলে বোঝাতে পারবো না, কারণ আমিও মিমিকে ভালোবেসে ফেলেছিলাম আর তাকে নিয়ে আমার হাজারো স্বপ্ন বুনতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর হবার নাই। তো চলুন এবার গল্পে আসি। হঠাৎ সিদ্ধান্ত চেঞ্জ করলে যে? ভাবলাম আমার কত দিন তোমাকে কষ্ট দিব, তাছাড়া তুমি তো এখন আমার স্বামী, তোমাকে কষ্ট দিলে তো আমিও ভালো থাকতে পারবো না। তাহলে আমাকে ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ। মিমি মাথা নিচু করে বলতেই খুব শক্ত করে মিমিকে জড়িয়ে ধরলাম আর বলতে লাগলো, এখন থেকে আমাদের পরিবারে আর কোনো অশান্তি ঢুকবে না, আমরা এই পরিবারকে আরো শান্তিতে ভরপুর করে দিব। হ্যাঁ, শান্তিতে ভরপুর করে দিব। মিমিও আমাকে জড়িয়ে বলল। রাতে যখন ঘুমাতে যাব তখন মিমিকে বললাম, মিমি অনেক রাত হয়েছে, ঘুমাতে যাও। না, আমার স্বামীকে রেখে অন্য রুমে ঘুমাতে যাব না। তাহলে? তোমার এখানেই থাকবো। ওকে, নো প্রবলেম। কিছুক্ষণ পর, মিমি আমার বুকে মাথা রেখো, তুমি কি সত্যি আমাকে ক্ষমা করে দিয়েছো? কেন, বিশ্বাস হচ্ছে না? এই বলে মিমি আমার কপালে কিস করলো। তোমার সাথে অন্যায় করে আমি অনেক অনুতপ্তে ভুগছি, শুধু ভেবেছি কখন মিমি আমাকে ক্ষমা করে আপন করে নিবে, এই আশায় পুহর গুনছি। আজ তার অবসান ঘটেছে। আমিও তোমাকে খুব মিস করেছি। আমাদের মাঝে যে নতুন অতিথি আসছে তাকে নিয়ে আমরা নতুন করে সংসার গড়ব। নিশ্চুপ। মিমি ঘুমিয়ে গেলে নাকি? না, ঘুমাইনি। বলো। কি বললাম শুনতেছে তো? সেটা আর হবে না। কি হবে না? মিমি কি যেন আস্তে করে বলল, সেটা জানার জন্য জিজ্ঞেস করলাম। না, তেমন কিছু না, ঘুমিয়ে পড়ো। এই বলে মিমি ঘুমিয়ে পড়ল। তো কোনো কিছু না ভেবে আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে কারো কান্নার আওয়াজে ঘুম ভেঙে গেল। তো ঘুম থেকে উঠে লক্ষ্য করলাম মিমির শরীরে বিভিন্ন জায়গায় কাটা, মনে হয়তো বিলেত দিয়ে তার শরীর কাটা, আর অনেক রক্ত পড়ছে। তার এমন অবস্থা থেকে ঘাবড়ে গিয়ে বললাম, মিমি তোমার এই অবস্থা কি করে হলো? কেন, আমি নিজেই এই অবস্থা করেছি। কিন্তু কেন পাগলের মতো নিজের শরীর কাটতে গেলে? ছোট্ট একটা নাটক করার জন্য। নাটক মানে? এবার দেখ তোকে কেমন শায়েস্তা করি। এই বলে মিমি সেদিনের মতো কান্না করতে লাগলো। বেশ, তার কান্নাতে সবাই রুমে এসে ভিড় করলো, আর তার এই কাটা ছেঁড়া থেকে রক্ত পড়ছে সেটা থেকে ঘাবড়ে গিয়ে প্রথমে আপু বলতে লাগলো, ভাইয়া বলেছিলাম না এই জানোয়ারটার দ্বারা সব সম্ভব। কিভাবে মেয়েটার শরীরটা কেটেছে দেখছো তো? আজ সত্যিই ভাবতে ঘৃণা হচ্ছে এ আমার ছোট ভাই। আপু বিশ্বাস কর, মিমিকে আমি কিছুই করিনি, মিমি নিজেই শরীর কেটে আমাকে ফাঁসাচ্ছে। চুপ, তোকে আর বলতে হবে না, আমরা যা বোঝার বুঝে গেছি। ভাইয়া তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? এই জানোয়ারটাকে শায়েস্তা করো, নয়তো সে আরও বড় কিছু করতে পারবে। হ্যাঁ, তুই ঠিকই বলছিস। আজ যদি তার সঠিক বিচার না করি তাহলে সত্যি কোনো অঘটন ঘটতে পারে। এই বলে ভাইয়া ব্লেড খুলে উল্টাপাল্টা মারতে লাগলো, আর আমি পাথরের মতো দাঁড়িয়ে থেকে মারগুলো সহ্য করছি। এক পর্যায়ে ভাইয়া মারা বাদ দিয়ে বলতে লাগলো, আজ থেকে এই বাড়ির খাওয়া দাওয়া সব কিছু ওর জন্য বন্ধ। তাছাড়া আমি কোনো অমানুষকে আমার টাকা পয়সা দিয়ে ভর করতে পারবো না। সে নিজে কিভাবে চলবে সেটা তার ব্যাপার। তার ভালো চেয়েছিলাম, কিন্তু সে ভালো হবার নয়। ভাইয়া এই বলে রাগে গজগজ করতে চলে গেল। ভাইয়ের মারগুলো যতটা না লেগেছে তার থেকে তার বলা প্রত্যেকটা কথা আমার বুকে বাজছে, আর চোখ দিয়ে অঝরে জল পড়ছে, কিন্তু শব্দ হচ্ছে না। ছোট থেকে বড় হয়েছি, কোনোদিন ভাইয়া একটা থাপ্পড়ও মারেনি। আজ মিমির মিথ্যা অভিনয়ে হার মেনে গেল। তারপর লক্ষ্য করলাম ভাবি মিমিকে নিয়ে যাচ্ছে, আর মিমি আমার দিকে কেমন বিশ্বজয় করার মতো একটা মুচকি হাসি দিয়ে ভাবির সাথে চলে গেল। আপু সবার শেষে আমাকে কি জানি বলতে চেয়েও বলতে পারলো না। যে দরজায় পা রাখতে যাবো এমন সময় হুট করে আপু পা জড়িয়ে কান্না করে বলতে লাগলো, আপুরে বিশ্বাস কর, আমি মিমিকে কিছুই করিনি, তাছাড়া ভালো হওয়ার জন্য প্রতিজ্ঞা করেছিলাম। পাছাড়, তোকে আমার ছোট ভাই বলে স্বীকার করতেও ঘৃণা হচ্ছে। একটা মেয়েকে তুই আর কত কষ্ট দিতে পারিস বলতো? আমি মানছি যেটা আগে করেছি সেটা অনেক বড় ভুল হয়ে গেছে, কিন্তু বিশ্বাস কর মিমি শরীরে যে বিলেত দিয়ে হয়েছে সেগুলো নিজেই কেটে আমাকে ফাঁসাচ্ছে। তুই আমার পাছাড় তো, অনেক মিথ্যা কথা বলছিস। আর না, তাছাড়া নিজের শরীরকেও এভাবে কাটে না যেভাবে তুই মিমির শরীর কেটেছিস, আর তোর কথাতে কেউ বিশ্বাসও করবে না। আপু ভাইয়াকে বলে আমার উপর রাগটা ভাঙিয়ে দিস, ভাইয়াকে ছাড়া আমি যে অচল। যেটার জন্য এতক্ষণ আমার পা ধরেছিলি সেটা আর হচ্ছে না।
তাছাড়া তোর পক্ষ নিলে একটা ধর্ষণকারী শাস্তি থেকে বেঁচে যাবে, আর আমি চাই না একটা ধর্ষণকারী বেঁচে যাক, সে হোক আমার আপন ছোট ভাই। আপু অন্যদিকে তাকিয়ে বলল, আপু তোরা আমাকে এভাবে অবহেলা করতে শুরু করবি সেটা আমার জানা ছিল না। খারাপ মানুষকে সবাই অবহেলাই করে। আপু এই বলে চলে গেল। এদিকে আমি ভাবতে লাগলাম শুধু একটা ভুলের জন্য আমার লাইফটা এলোমেলো হয়ে গেল। বেশ এইভাবে একটা মাস চলে গেল, আর একদিনে আমার বাড়ি থেকে একবারে খাবার বন্ধ করে ফেলেছে, আর একবারও কেউ খোঁজ খবরও নেয়নি কি খেলাম না। সবাই সমানভাবে অবহেলা করতে শুরু করেছে। আর এদিকে বন্ধুদের কাছে ধার দেনা করেই চলছি। তো একদিন বাইরে বের হতে যাবো, এমন সময় ভাইয়া ভাবি মা আপু মিমি তারা সবাই টেবিলে বসে খাবার খাচ্ছে আর গল্প করছে। কাল তানজিলাকে পাত্র দেখতে আসবে, তোমরা সবাই তানজিলাকে আর এই বাসাটা গোছগাছ করে রেখো। ভাইয়া আপনি কোনো টেনশন করবেন না, আমি আর ভাবি মিলে সব কিছু সামলে নিব। আচ্ছা ঠিক আছে। তাদের কথা তখন দাঁড়িয়ে থেকে সব শুনলাম, কিছু বললাম না, বাইরে চলে আসলাম। আজ শুধু একটা কথা ভেবে খারাপ লাগছে, বড় অপুকে পাত্রপক্ষ দেখতে আসবে, অথচ আমাকে কিছুই জানানোর প্রয়োজন বোধ মনে করলো না। মনে করেই বা কি হবে, তারা কেউ তো আর আমার সাথে কথা বলে না। বেশ দেখতে দেখতে আপুর বিয়ে সবকিছু ঠিকঠাক হয়ে গেল। সামনের সপ্তাহে তার বিয়ে, ছেলে ইঞ্জিনিয়ার, পরিবারের ব্যাকগ্রাউন্ডও ভালোই। জানলাম এর মধ্যে আমার কথা তারা ভুলে গেছে আপুর বিয়ে নিয়ে, অথচ সবাই মেধে আছে, কিন্তু আমি সেই আগের মতোই আছি। কেউ একবার জিজ্ঞেস করার প্রয়োজন বোধ মনে করলো না। আজ আপুর বিয়ে হচ্ছে, অথচ আমাকে জানানোর প্রয়োজন বোধ মনে করলো না। আমি আমার মতো বাড়িতে ফিরলাম রাত 10টায়। এতক্ষণে হয়তো বিয়ের সব ধুমধাম শেষ। দরজায় পা রাখতে লক্ষ্য করলাম মা কান্না করছে, আপুও বাড়িতে নেই। তাহলে কি আপু সত্যি আমাকে কিছু না জানিয়ে চলে গেল? আজ খুব জানতে ইচ্ছে করছে, মানুষের মাঝে কি ভুল ত্রুটি হতে পারে না? এ বলে এতটা অবহেলা করতেই হয়? না হয় আজকের পর থেকে আর কখনো এ বাড়িতে কারোর সাথে কথা বলবো না, আমি আমার মতোই থাকবো। এভাবে তাদের কিছু না বলে পাশ কেটে আমার রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর কে একজন আমার দরজায় নক করলো। সেটা দেখার জন্য দরজা খুলে দেখতেই অবাক হয়ে বলতে লাগলাম, ভাবি আপনি এতদিন পর আমার রুমে আসলেন যে? না মানে তোমার ভাইয়া আমাকে পাঠিয়েছে। কেন? কাল তোমার তানজিলা আপুকে আনতে যাওয়া লাগবে, সেটা জানানোর জন্য বললো আর কি। ভাবির কথা শুনে কিছুটা পাগলের মতো হেসে দিলাম। হাসছো যে? ভাবি সব আয়োজন তো আমাকে ছাড়াই করছেন, আমাকে জানানোর প্রয়োজন বোধ মনে করেননি। আর আপু আজ চলে গেল, অথচ আমাকে কিছুই বলে গেল না। তাহলে নির্লজ্জের মতো সেই বিয়েতে আমাকে যেতে হবে? নিশ্চুপ। আপনি বরং ভাইয়াকে গিয়ে বলুন আমাকে ছাড়াই যেন বাকি অনুষ্ঠান শেষ করে দেয়। ভাবি আমার কথা শুনে দ্বিতীয় কোনো কথা বলেনি, চলে গেল। দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে কে জানি দরজায় ধাক্কাতে লাগলো। দরজা খুলে দেখি ভাবি। তখন তাকে বললাম, ভাবি কিছু বলবেন? না মানে তোমার ভাইয়া ডেকেছে। তাকে গিয়ে বলেন আমার কাজ আছে, যেতে পারবো না। এই বলে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। এখন হয়তো ভাইয়া বুঝতে পারছে আমাকে ছাড়া এই অনুষ্ঠানটা করা তার ভুল হয়েছে, এর জন্য এখন আমাকে ডাকছে। তারপর আর কিছুক্ষণ ঘুমিয়ে 10টার দিকে ফ্রেশ হয়ে বের হব। এমন সময় মা ডাক দিল। সেই 4 মাস পর তো শুনেও না শোনার ভান করে চলে যেতে ধরি দেখে আবারও ডাক দিল। তখন তার ডাকে সাড়া দিলাম। মা কিছু বলবা? কোথায় যাচ্ছিস? বাইরে একটু ঘুরতে। তোর আপুকে আনতে যাচ্ছিস না? আমার না গেলেও চলবে, তাছাড়া ভাইয়া ভাবি তারা তো আছেই, তাদেরকে পাঠিয়ে দাও। তুই গেলে একটু ভালো হতো। না মা, ওখানে গেলে আবার আরো ঝামেলা হবে, যেটার কারণে তোমরা আমাকে কিছুই বলনি। তোমরা বরং আপুকে আনতে চলে যাও, আমার সেখানে না গেলেও চলবে। এভাবে কিছুদিন আরো কেটে গেল। এখন ভাবতে লাগলাম আর কতদিন বন্ধুদের কাছে ধার দেনা করে চলবো? না, আমাকে একটা চাকরির ব্যবস্থা করতে হবে, যেই ভাবা সেই কাজ। তো কিছুদিন ঘোরাঘুরি করার পর ভাগ্যক্রমে পেয়ে গেলাম এক বড় ভাইয়ের মাধ্যমে পেয়ে গেলাম একটা চাকরি। বেশ এখন আমার দিনকাল ভালোই যাচ্ছে। সকালে অফিসে যাচ্ছি আর রাতে ফিরছি। নিজেকে যতটা পারছি ব্যস্ততার মাঝে ডুবিয়ে রাখছি, এতে বাড়ির কারোর সাথে প্রায় দেখাই হয় না। আর এদিকে মিমির শরীরে পরিবর্তন আসতে শুরু করেছে, তার সাথে অবশ্য কথাই হয় না আজ প্রায় 4 মাস ধরে। আমি আর আগ বাড়িয়ে কথা বলি না। অনেক তো চেষ্টা করছি মিমিকে নিয়ে সুখে শান্তিতে থাকতে, কিন্তু সেটার বিপরীত হয় দেখে আর কোনো চেষ্টা করে দেখিনি। এভাবেই কাটিয়ে দিলাম 4টা মাস। এখন অবশ্য বাড়ি থেকে সবাই আগের মতো ফ্রি হতে চাচ্ছে, কিন্তু আমি সেই আগের মতো ফ্রি হতে পারছি না। কিছুদিন আগের কথা, তো রাতে অফিসের সকল কিছু ঝামেলা চুকিয়ে বাড়িতে ফিরলাম। বাড়িতে এসে লক্ষ্য করলাম ভাইয়া ভাবি আপু ও আপুর হাজবেন্ড মা তারা সবাই একসাথে টেবিলে বসে খাচ্ছে, শুধু মিমি সেখানে নেই। তো আমি যাওয়াতে আপুর হাজবেন্ড বলে উঠলো, এই যে ভাইয়া বসো, আজ একসাথে ডিনার করে নেই। না ভাইয়া আমি খেয়ে আসছি। আরে বস না, আজ না হয় একসাথে খাওয়া যাক, তাছাড়া শুভ আজ বাড়িতে যাচ্ছে। সরি ভাইয়া তোমরাই খাও, আমি খেয়ে আসছি।
এই বলে আমি আমার রুমে প্রবেশ করতে লক্ষ্য করলাম মিমি আমার রুমটা গোছগাছ করে দিচ্ছে। সেটা দেখে অনেকটাই অবাক হয়ে গেলাম যে মিমি আমার সাথে কথাই বলে না, সে আজ আমার রুমে গোছগাছ করে দিচ্ছে। এদেশে দেখেও না দেখার ভান করে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হলাম, তখন লক্ষ্য করলাম মিমি বসে আছে, কোনো কথা না বলে অন্যদিকে তাকিয়ে আছি। মিমিও বুঝতে পারছে তার সাথে কথা বলার মুড নেই। আমার এমন অবস্থা দেখে মিমি আগ বাড়িয়ে বলতে লাগলো, কেমন আছো? মিমির কাছ থেকে কেমন আছো কথা শুনে কেমন জানি মনের মধ্যে আগুন জ্বলে উঠলো। তখন তার কথার উত্তর না দিয়ে রুম থেকে বের হতে যাব, এমন সময় মিমি আমার পথ আটকিয়ে বলল, কি হলো, কিছু বললে না যে? সরি, আসলে প্রতিশোধের ফলে না তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি। এখন আমারও খারাপ লাগছে তোমার এই অবস্থা দেখে। আমি জানি তুমি আমার সাথে কথা বলতে চাইছো না, কিন্তু এভাবে চললে তো আর হবে না। আমাদের সকল কিছু ভুলে চলো নতুন করে সংসারটা গড়ে তুলি। এখান থেকে গেলে খুব খুশি হব। মিমির বলা প্রত্যেকটা কথা এখন বিরক্ত লাগছে দেখে তাকে চলে যেতে বললাম। যেটা বললাম সেটা কি সম্ভব না? এখান থেকে যেতে বলছি কিন্তু। বেশ, আমার রেগে যাওয়া দেখে মিমি আর দ্বিতীয় কোনো কথা না বলে চলে গেল। আর শুধু আমার পরিবারের কাণ্ড দেখে অবাক হচ্ছি, দীর্ঘ 4 মাস পর এখন সবাই কেমন আগ বাড়িয়ে কথা বলতে আসছে। এখন তারা কথা বললে কি তাদের সাথে কথা বলতে হবে? কখনোই না। তাছাড়া আমি তো বখাটে খারাপ মানুষ, আমি নয় তাদের সাথে কথা বললামই না। আর এই 4 মাসে সবাইকে যথেষ্ট চেনা হয়ে গেছে কে কেমন আচরণ করেছে। এই ভেবে রাতের ঘুমটা শুধু পাড়ি দিলাম। আজ কেন জানি না ঘুমটা সকালেই ভেঙে গেছে, তাই কোনো কিছু না ভেবে ছাদে চলে গেলাম। ছাদে পা রাখতে লক্ষ্য করলাম আপু আর শুভ ভাইয়া তারা কথা বলছে। তাদেরকে দেখেই যেই নিচে নামতে যাব এমন সময় আপু পেছন থেকে ডাক দিল, এই রনি, কই যাস? এই দিকাই, তোর ভাইয়ের সাথে পরিচয় হয়ে যা। না থাক, পরিচয় হওয়ার দরকার নেই, আমি ওনাকে আগে থেকেই চিনি। মিথ্যে বলে ছাদ থেকে চলে আসলাম। যখন বিয়েটা হলো তখন একবারও ডাকলো না, এখন বলছে পরিচয় হয়ে যেতে। কাটা খায় লবণে ছেটা। বেশ, রুমে এসে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছি, তো লক্ষ্য করলাম সবাই টেবিলে বসে খাচ্ছে। এটা নতুন কোনো বিষয় না, গত 4 মাস ধরে এই দৃশ্য দেখে আসছি। তো আমি আমার মতো বেড়ে যেতে যাচ্ছি, হঠাৎ ভাইয়া বলে উঠলো, কিরে সকালে বের হয়েছিস? হ্যাঁ ভাইয়া, একটু বের হতে যাচ্ছি। সবাই যখন খাচ্ছি তো খেয়ে তারপর যা। সরি ভাইয়া, তোমার টাকায় কেন অমানুষকে খাওয়াবা? তাছাড়া সেই অমানুষটি এখন চাকরিজীবী হয়ে গেছে, তার ভার বহন খরচ সে এখন নিজেই চালাতে পারে, তোমাদেরকে সে নিয়ে না ভাবলেও চলবে। এই বলে অফিসে চলে গেলাম। হয়তো আমার এমন কথা তাদেরকে বলা উচিত হয়নি, কিন্তু এই 4টা মাসে আমার খাওয়া দাওয়ার খোঁজ খবর নেওয়াই বাদ দিয়ে দিয়েছিল। তখন তো আর আমাকে একবারও বলেনি। আজ আমি চাকরি করছি, সবকিছুতেই ভালো চলছি, এখন বললে কি তাদের কথা আমাকে শুনতে হবে? কখনোই না। এখন যেমন চলছি সারা জীবন এমন চলবো, কাউকে লাগবে না আমার। অফিসে বসে আনমনে এসব ভাবছি, এর মধ্যে জুবাইর অফিসের কলিগ এসে বলে উঠলো, হাই ব্রো, কিছু ভাবছেন? না তেমন কিছু না। একটা হেল্প করতে পারবেন? কি হেল্প লাগবে বলুন। আজ আমার গার্লফ্রেন্ডের সাথে ডেটে যাওয়ার কথা ছিল, যদি আপনি এদিকে একটু ম্যানেজ করতেন তাহলে খুব ভালো হতো। তবে যাই করেন বেশিক্ষণ লেট করা যাবে না, তাহলে কিন্তু বসের কাছে ধরা খেয়ে যাব, বুঝতেই তো পারছেন। টেনশন করার কোনো দরকার নেই, 1 ঘন্টা শুধু অতিবাহিত করব, এর বেশিক্ষণ থাকবো না। ঠিক আছে, এবার আপনি যেতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। স্বাগতম। বেশ, এই বলে জুবাই চলে গেল। আর হঠাৎ করে অচেনা নাম্বার থেকে ফোন আসলো। তারপর কোনো বতিনা না করে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে বলে উঠলো, আপনি কি রনি বলছেন? কি আপনি? আপনার স্ত্রী। আপনার মাথায় মনে হয় প্রবলেম আছে, আজ প্রথম ফোনে কথা বলছেন আর আমাকে আসামি বানিয়ে ফেলছেন। আমি কোনো মিথ্যে কথা বলিনি। দেখেন, ফাজলামো করার মতো সময় আমার নাই, রাখি, বাই। ফোনটা কাটবেন না প্লিজ। ফাজলামো করার ইচ্ছা থাকলে অন্য কারোর সাথে করেন, আমাকে কেন বিরক্ত করছেন? দুপুরে খেয়েছো? আপনি জানতে চাচ্ছেন আমি খেয়েছি কিনা? জানতে চাচ্ছি। কি আজব পৃথিবী, আপনজনই কখনো ফোন দিয়ে জিজ্ঞেস করে না খেয়েছি কিনা, আর আপনি আজই প্রথম ফোন দিয়ে জিজ্ঞেস করছেন দুপুরে খেয়েছি কিনা। খুব অদ্ভুত এই দুনিয়া। এই কথা বলতে ওপাশ থেকে কান্নার আওয়াজ ভেসে আছে, শুনেই তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি কান্না করছেন? অনেক ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিও প্লিজ। হঠাৎ অচেনা মেয়ে কান্না করে বলতে কেমন জানি মনের মধ্যে সন্দেহ কাজ করলো, তো আবারও জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি কে বলুন তো, কান্না করে আমার কাছে ক্ষমা চাচ্ছেন? আমি মিমি। হঠাৎ মিমির নাম শুনে নিমিষেই রাগ উঠে গেল। তখন তাকে বললাম, তুমি তাহলে এতক্ষণ অচেনা মেয়ের কণ্ঠে ধরে কথা বলছিলে? প্লিজ ফোনটা রেখো না, আমি জানতাম প্রথমে পরিচয় দিলে তুমি আমার সাথে কথা বলতে না, এর জন্য অচেনা মেয়ের কণ্ঠ ধরে কথা বলছিলাম। তো আমাকে ফোন দেওয়ার মানে কি? তোমাকে পরিবার থেকে আলাদা করে মোটেও ঠিক কাজ করিনি, তাছাড়া তোমার এই অবস্থার জন্য তো আমিই দায়ী। তুমি তো ঠিক কাজই করছো। হ্যাঁ, যাই হোক, তোমার সাথে করা অন্যায়ের প্রতিশোধ নিচ্ছ। আমার জানা মতে তোমার যথেষ্ট প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, তো এখন কি আরো প্রতিশোধ নিতে চাও? না। তাহলে?
তুমি তো আগে অনেক বলেছিলে নতুন করে সংসার গড়ে তুলতে, কিন্তু আমি শুনিনি। আজ আমি নিজে বলছি, চলো না অতীত ভুলে নতুন করে আমাদের জীবনটা স্থাপন করি। কেন একটা ধর্ষণকার নিয়ে সংসার বাঁধার ইচ্ছে পোষণ করছো? আগে যেমন প্রতিনিয়ত আমাকে অবহেলা করে গেছো, এখনো তাই করে যাও। কেননা তেলে আর জলে সেটা কখনো মিশবে না, সেটা যতই চেষ্টা করো। এই বলে ফোনটা কেটে দিলাম। মিমি এখন হয়তো তার ভুল বুঝতে পারছে, কিন্তু সেটা খুব দেরি হয়ে গেছে। এখন শতবার বললেও মিমি সেই সুযোগ পাবে না। তার জন্য আমাকে অনেক কষ্টের মাঝে সময় অতিবাহিত করতে হয়েছে, সেটা কখনো ভুলবো না। এভাবেই দিনকাল চলতে লাগলো। আর এদিকে মিমির চেহারায় মাতৃত্বের রূপ নিয়েছে। মিমির গর্ভবতী অবস্থায় যা লাগে সেটা এনে দেই, কিন্তু কখনো তার সাথে কথা বলি না। এই নিয়ে মিমি অনেকবার কান্নাকাটি করতো। মাঝে মধ্যে মনে হয় সবকিছু ভুলে মেনে নেই, কিন্তু আগে তার করা অবহেলার কথাগুলো নিমিষেই মনে পড়ে যায়, আর তখন তার দিকে তাকাতেই মন চায় না। এভাবেই 9টা মাস কেটে গেল। এখন আমি আমার রাগ অভিমান নিয়ে আসি। বাড়ির সবাই এখন আমার সাথে আগ বাড়িয়ে কথা বলে, কিন্তু তাদের কথাতে তেমন একটা পাত্তা দেই না। কিন্তু কেন জানি না মার সাথে কথা না বলে থাকতে পারি না। এর জন্য মার সাথে একটু কথা বলি। প্রত্যেকটা দিন শুরু হয় মিমির কান্না শুনে। সেদিনের ঘটনা, অফিসে যাওয়ার সময়। অফিসে যাচ্ছ? নিশ্চুপ। এইভাবে আর কতদিন আমার সাথে কথা না বলে থাকবে বলো তো? আমাকে অফিস যেতে হবে। শুধু অফিস আর অফিস। এইদিকে যে আমি ভালো নেই সেটা কি দেখছো না? নিশ্চুপ। প্লিজ এইভাবে নিশ্চুপ থেকে আর আমাকে কষ্ট দিও না। তুমি আমার কাছে প্রতিশোধ নিতে আসছিলে, আর তোমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। এখন তুমি নতুন করে কি বোঝাতে চাচ্ছ? সবকিছু ভুলে তোমাকে মেনে নিব? হ্যাঁ, নিলে ক্ষতি কি? ক্ষতি করার কথা বলছো? আমার রঙের জীবনটা এখন সাদা কালোতে পরিণত হয়ে গেছে শুধুমাত্র তোমার কারণে। আমি শুধু একটা ভুল করেছি, তার বিনিময়ে জেল থেকে শুরু করে নিজের পরিবার পর্যন্ত আমাকে অবহেলা করেছে। সেদিনের কথা আমি ভুলে যাব? কখনো না। প্রথমে তো তোমাকে কম অনুরোধ করিনি, সবসময় তোমার কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছিলাম, আর বলেছিলাম চলো না মিমি সবকিছু ভুলে নতুন করে সংসার গড়ে তুলি। কিন্তু তুমি আমাকে প্রতিনিয়ত ঘৃণা আর অবহেলা করে গেছো। এছাড়া তুমি তো আমাকে অনেক ভালোবাসতে এক সময়, সে কথা ভেবে কি ক্ষমা করে মেনে নিতে পারতে না? ঠিকই পারতে, কিন্তু তোমার মনে প্রতিশোধকে সবসময় প্রাধান্য দিয়ে আসছো। এখন তো তোমার প্রতিশোধ নেওয়া শেষ, এখন কেন বলছো মেনে নিতে? সবকিছুর একটা সীমাবদ্ধ থাকে, আর সেটা তুমি অতিক্রম করেছো। তাহলে আমাদের সন্তানের কি হবে? মেরে ফেলবো তাকে? আমি কি তোমাকে সে কথা একবারও বলেছি? তাহলে সে আমার কাছেই থাকবে। আমার কি হবে? আগে যেমন আমাকে ঘৃণা আর অবহেলা করে গেছো, সেটাই করবে। এটাই কি আমার সমাধান হবে? তাছাড়া এক কাজ করতে পারো। কি? কাগজে কলমে আমরা যেহেতু স্বামী স্ত্রী, তবে কখনো তোমাকে স্ত্রী বলে মেনে নিব না। সেটা হলে তুমি আমার কাছেই থাকতে পারবে। আমার কথা শুনে মিমি কান্না করে বলল, আমি তোমার কথাতে রাজি, তারপরও এভাবে আর তোমার কাছ থেকে দূরে সরে থাকতে পারবো না। বেশ। মিমিকে নিয়ে একসাথে নিচে থাকলেও কখনো ভুলেও তার দিকে তাকাই না। মিমি অনেক চেষ্টা করে আমার মন জয় করার জন্য, কিন্তু তার এসব কাজে কখনো পাত্তা দেই না, এড়িয়ে চলি। আজ যেহেতু শুক্রবার বাইরে থাকতে হচ্ছে, তো সাথে দাঁড়িয়ে থেকে ফেসবুকিং করছিলাম। হঠাৎ আপু এসে বলতে লাগলো, কি রে, কেমন আছিস? ভালো। এই বলে ফোনে আবার মনোযোগ দিতে লাগলাম। আজ কতদিন পর বাড়িতে আসলাম, আমাকে কিছু জিজ্ঞেস করবি না? জিজ্ঞেস করার মতো সময় আমার কাছে নেই। এই বলে আমার রুমে চলে আসলাম। কয়েক মাস পর আপু বাড়িতে আসলো, আর তার সাথে এমন উল্টা বাজে ব্যবহার করে দিলাম, কেননা তার বলা কথাগুলো আমি এখনো ভুলিনি। তো আমি আমার মতো রুমে এসে ফেসবুকিং করছি। এর মধ্যে মা এসে বলতে লাগলো, তানজিলা অনেকদিন পর বাড়ি আসছে, আর তার সাথে উল্টা কথা বাজিয়ে ফেললি। মার কথা শেষ হয়নি, এর মধ্যে আপু এসে বলল, মা, আমি শুধু তাকে জিজ্ঞেস করলাম কেমন আছিস, সে বলল ভালো। কিন্তু যে আমার কথা তাকে জিজ্ঞেস করতে বলছি, তখনই বলে কি না তার কাছে সময় নেই। এটা কোনো কথা? রনি, তানজিলাকে সরি বল। ও আমার কে হয় যে আমি তাকে সরি বলবো? এই, ভুলে গেছিস আমি তোর বড় আপু হই। আমার কোনো বড় আপু নেই। যেটা ছিল সে আমাকে ছোট ভাই বলে অস্বীকার করেছে। বেশ। আমার কথা শুনে মা বুঝতে পারলো কেন আমি আপুর সাথে এমন রিয়েক্ট করলাম। মা চলে গেল, এবং আপুও বুঝতে পারলো কেন তাকে এসব বলছি। তো হঠাৎ আপু বলে উঠলো, সরি রে, অতীতের কথাগুলো ভুলে যা। তাছাড়া তুই আমার শ্বশুর বাড়িতে একবারও বেড়াতে গেলি না কেন বলতো? কেউ বললে তো যেতাম। আমি বলছি এখন থেকে প্রায় আমাকে দেখতে যাবি। সেটা আর সম্ভব না। কেন? আগে তো আর বলিসনি। তো কি হয়েছে, এখন থেকে যাবি? না রে আপু, সেখানে আর নির্লজ্জের মতো যাওয়া ঠিক হবে না। তাহলে কি তোর আপুকে দেখতে যাবি না? ঠিক তাই। তাছাড়া তুই তো জানিস আমি একটু জেদি, যেটা বলি সেটাই করে ফেলি। যখন তো শ্বশুর বাড়িতে যাবো না বলছি, সেখানে আর যাবই না। কথাটা শুনে মন খারাপ করিস না। আগে বললে অবশ্য যেতাম, কিন্তু এখন আর সম্ভব না।
আমার কথাগুলো শুনে আপু মন খারাপ করে রুম থেকে বের হয়ে গেল। হয়তো আপু আমার কাছে এমন কথা শুনবে সেটা আশা করেনি। বেশ, আমি আমার মতো ফেসবুকিং করতে লাগলাম। হঠাৎ মিমি আমার রুমে এসে মাথা ঘুরে পড়ে যেতে লাগলো। তখন তাকে ইচ্ছে না থাকলেও ধরে ফেললাম। মিমির এমন অবস্থা দেখে কিছুটা ঘাবড়ে গিয়ে মাকে ডাক দিতেই মা এসে দেখেই বলল, বাবা জলদি মিমকে হাসপাতালে নিতে হবে। হ্যাঁ মা, আমি গাড়ির ব্যবস্থা করছি। বেশ, তারপর মিমিকে হাসপাতালে নেওয়া হলো আর বাড়ির সবাই হাসপাতালে গিয়ে ভিড় করলো। মিমিকে অ্যাডমিট করিয়ে দিয়ে বেঞ্চে বসে আসি। 1 ঘন্টা পর মা এসে বলতে লাগলো, বাবা আমি দাদি হয়েছি রে। মা তুমি সত্যি বলছো? মিমি কেবিনে আছে, যা দেখে আয়। মা বলতে দেরি আমার যেতে দেরি করলাম না, সোজা চলে গেলাম। মিমিকে যে কেবিনে রাখা হয়েছে ওখানে যাওয়াতে লক্ষ্য করলাম ভাবি আপু সেই নতুন অতিথির সাথে কথা বলছে। আমি যাওয়াতে আপু বলে উঠলো, এই দেখ তোর ছেলেটা কেমন সুন্দর হয়েছে, একদম তোর মতো। আজকের দিনটা কেমন জানি স্বপ্ন স্বপ্ন লাগছে। তো তাদের কথায় কানপাত না করে আমি সেই নতুন অতিথির ছোট ছোট হাত পা গুলো বোলাতে লাগলাম। কিছুক্ষণ পর মিমির চোখ মিলে প্রথমে আমাকে দেখতে পেয়ে বলে উঠলো, আমার সন্তান কোথায়, দেখাও একটু। মিমির বলাতে আপু গিয়ে সেই ছোট্ট শিশু মিমির কাছে তুলে দিল আর আমাদের দুজনকে একা রেখে চলে গেল। রুমি আমি আর মিমি আসি, কিন্তু কিছুই বলছি না দেখে মিমি বলে উঠলো, এই সন্তানকে পেয়ে তুমি খুশি হও নাই? মিমি কথা বলতে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলাম, মিমি আজ আমি অনেক খুশি, যা তোমাকে বলে বোঝাতে পারবো না। মিমি হয়তো আশা করেনি তাকে জড়িয়ে ধরবো, কেননা তাকে স্ত্রী বলে আগে তো মানতামই না। জড়িয়ে ধরবো তো দূরের কথা, কিন্তু আজ এই খুশি দিনে অতীতে যা ঘটেছে সেটা নিমিষেই ভুলে গিয়ে মিমিকে জড়িয়ে ধরে বললাম, তুমি আমার কাছে কি চাও বলো, আমি সেটা এনে দিব। স্বামীর ভালোবাসা চাই, আর কিছুই আমাকে দিতে হবে না। আমাকে খুব ভালোবাসতে হবে, দিবা তো সেই ভালোবাসা? আজ মিমির কথাতে কোনো দ্বিমত পোষণ করলাম না, সোজা বলে দিলাম, অবশ্যই। আর হ্যাঁ, আমার মাথায় হাত রেখে বলতে হবে যে আর কখনো আমাকে এড়িয়ে চলতে পারবে না, সব সময় আমাকে ভালোবাসতে হবে। মিমি এ কথা বলতে সেই ছোট্ট শিশু কান্না করে উঠলো। দেখেই মিমিকে বললাম, হ্যাঁ হ্যাঁ সব হবে, তার আগে বাবাটাকে চুপ করাও, হয়তো তার কান্না সহ্য করতে পারবো না। বাবা ছেলে মিলে তো ভালোই আমাকে জ্বালাতে শুরু করেছো। মিমি এই বলে ছোট শিশুটাকে কান্না চুপ করাতে লাগলো। আচ্ছা আমাদের ছেলে তোর নাম রাখা হলো না? মিমি জিজ্ঞেস করে। কি নাম দেয়া যায়? ঈশান দিলে কেমন হয়? মোটামুটি ভালো। শুধু মোটামুটি ভালো? না গো, নামটা আসলেই অনেক ভালো হয়েছে, আমারও খুব পছন্দ হয়েছে। তাহলে আজ থেকে আমার বাবাটার নাম হবে ঈশান, তুমি কি বলো? মিমিকে উদ্দেশ্য করে। হ্যাঁ, তুমি যা বলবে সেটাই আমি একমত। বেশ, তাদের মধ্যে নতুন অতিথিকে পেয়ে ভুলে গেল সেসব অতিথিদের চরম অবহেলার কথা। আর সেই অতিথি নিয়ে থাকলে কি এসব খুশির দিনটা উদযাপন করতে পারতো না? তো চলুন তাদের এই সুখের দিনগুলো কতদিন এভাবে চলতে থাকে দেখা যাক। 1 বছর পর। মিমি, ঈশান কি ঘুমিয়েছে? হ্যাঁ, কেন? এই নাও হাতে ঈশানের খেলার জিনিসগুলো ধরিয়ে দিয়ে। এখন তো দেখছি নিজের ছেলেকেই বেশি ভালোবাসেন, বউকে না। কে বললো শুধু ছেলেকে ভালোবাসি? আমি তো আমার বউকেও অনেক ভালোবাসি। আর এই দুজনেই হলো আমার কলিজা, যাদেরকে ছাড়া 1 সেকেন্ডও থাকতে পারবো না। তোমার এই ভালোবাসাই আমার কাছে অনেক। তো এখন কি আমাকে না খাইয়ে রাখবেন নাকি খাওয়াবেন? ও সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম, অফিস থেকে আসছো। এই বলে মিমি ছেড়ে যেতে ধরলো। কোথায় যাচ্ছ? মিমিকে আবার জড়িয়ে ধরে। তোমার খাবার রেডি করতে যাচ্ছি। পরে গেলে হবে, তার আগে আমাকে একটু ভালোবাসা দাও তো। ধ্যাৎ, ফাজিল একটা। এই বলে নিজেকে সারি নিয়ে তার খাবার রেডি করতে লাগলো। এখন অতীতে সব ঘটনা প্রায় সে ভুলেই গিয়েছে। তাদের মান অভিমান শুধু ঈশানকে কেন্দ্র করে সবকিছু ভুলে নতুন করে তারা শুরু করেছে। তাদের এই সুখ আদৌ কি সইবে? নিয়তি কি তাদের এই সুখটাকে থাকতে দিবে? তো চলুন গল্পের মূল পয়েন্টে আসি। ভালো তো যাচ্ছে তাদের ছোট্ট ঈশানকে নিয়ে, পুরো বাড়ি সে একা মাতিয়ে রাখে, সবারই নয়নের মণি হয়েছে সে। এদিকে কিছুদিন আগে ভাবিরও একটা কন্যা সন্তান হয়েছে। সব মিলিয়ে প্রায় ভালোই চলছিল। একদিন সকালে অফিসে যাওয়ার সময়, মিমি আমার ফোনটা কই? দেখো, ঈশান হয়তো নিয়ে খেলছে। মিমি ওয়াশরুম থেকে বলল। ঈশান বাবা কই তুমি? ঈশানকে খুঁজতে খুঁজতে হঠাৎ লক্ষ্য করলাম মার ওখানে গিয়ে ফোন নিয়ে খেলছে। তো সেখানে গিয়ে বললাম, ঈশান ফোনটা এখন বাবাকে দাও তো দেখি। সরি বাবাই, ফোনটা আমার লাগবে, দিতে পারবো না। ফোন দিয়ে তুমি কি করবা? না বাবাই, আমার লাগবে। ঈশান ফোন হাতে নিয়ে, আচ্ছা ঠিক আছে, এখন থেকে তাহলে এই ফোনটা তোমার। এর মধ্যে মিমি এসে বলল, ফোন পেয়েছো? ফোনটা বুঝি আজ আর নিতে পারবো না। ঈশান, ফোনটা বাবাইকে দিয়ে দাও। বলছি না আমার ফোন লাগবে। থাক, ওকে কিছু বলো না, ফোনটা ওর কাছে থাক। দিন দিন না তুমি ঈশানকে লাই দিয়ে মাথায় তুলছো। ঈশানকে কোলে নিয়ে মিমি বলল, আজ এই ফোনটা ঈশানের কাছে থাক। এবার খুশি তো আমার বাবাটা? হ্যাঁ, অনেক। আচ্ছা ঠিক আছে, আমার অফিসে যেতে লেট হয়ে যাচ্ছে। মিমি খাবার রেডি হয়েছে তো? হ্যাঁ এসো।
তারপর সকালের খাবার খেয়ে অফিসে রওনা দিলাম। বেশ, অফিসে গিয়ে ফুরফুরে মন নিয়ে কাজ করতে লাগলাম। হঠাৎ মাথাটা কেমন চক্কর দিয়ে উঠলো আর চোখে ঝাপসা দেখতে লাগলাম। কিছুক্ষণ পর সেটা এমনি ঠিক হয়ে গেল। বেশ, বেশি একটা গুরুত্ব দিলাম না। আমি আমার মতো অফিসে কাজ করে বাড়িতে ফিরলাম। তবে একটা ব্যাপার খুব ভাবাচ্ছে, অল্পতেই কেন জানি না হাঁপিয়ে যাচ্ছি। বিষয়টা কেমন খটকা লাগছে। শুধু একদিন ঘটনাটি ঘটেনি, অফিস টাইমে প্রায় হতো, সেটা অবশ্য আমি এড়িয়ে যেতাম। এভাবেই কিছুদিন যাওয়ার পর অফিস থেকে বাড়িতে ফিরছি। এমন সময় মাথা ঘুরে রাস্তায় পড়ে গেলাম। চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে আসলো। তারপর আর কিছু মনে নেই। যখন চোখ খুললাম তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম আর লক্ষ্য করলাম পাশে মিমি, মা, ভাইয়া, ভাবি, আবার আপু দেখছি কান্না করছে। তাদের এই অবস্থা দেখে একটু ঘাবড়ে গিয়ে তাদের সবারই উদ্দেশ্য করে বললাম, তোমরা সবাই কান্না করছো কেন? বেশ, আমার কথা শুনে তারা সবাই আমার কাছে আসলো আর বলল, বাবা, ডক্টর মিথ্যে কথা বলছে, তুই খুব শীঘ্রই ভালো হয়ে যাবি। তোমরা কি সব বলছো? আমি তো দিব্যি ভালো আছি, শুধু একটু মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম হয়তো, এর জন্য কান্না করছো কেন? এর মধ্যে আপু বলে উঠলো, ছোট, তুই চিন্তা করিস না, মা এমনি বলেছে, তোর কিছুই হয়নি। আপু, আমার কি হয়েছে বলো তো? নয়তো তোরা এভাবে কান্না করছিস কেন? বললাম তো কিছুই হয়নি। মিমি, তুমি ছোটকে দেখে রেখো, আমরা একটু আসছি। এই বলে সবাই বাইরে চলে গেল। তখন মিমিকে বললাম, মিমি, আমার কি হয়েছে বলো তো? সবাই কান্না করছে কেন? বেশ, একথা বলতে মিমি আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমার কিছুই হয়নি। তাহলে তোমরা সবাই কান্না করছো কেন? কই না তো। ঈশান কই? তাকে দেখছি না যে। তানজিলা আপুর কাছে আছে। ও আচ্ছা, তাহলে তাড়াতাড়ি আমাকে বাড়িতে ফেরার ব্যবস্থা করো তো, এখানে ভালো লাগছে না। ডক্টর বলেছে আর 2 দিন তোমাকে এখানে থাকতে হবে। তোর ভালো লাগে না এখানে? 2 দিন তো এমনিই কেটে যাবে। বেশ, তারপর একটা দিন কোনো মতে কেটে গেল। তারপর বাড়ি চলে আসলাম। যদিও হাসপাতালে আমাকে থাকতে বলা হয়েছে, কিন্তু ওখানে থাকতে আমার কাছে আনইজি লাগছে দেখে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে লক্ষ্য করলাম সবাই কেমন নীরব হয়ে আছে, আগের মতো কারো মুখে হাসির রেখা নেই। মিমিও কেমন সবসময় আড়ালে কান্না করে। যদি কখনো তাকে জিজ্ঞেস করা হয় কেন কান্না করছো, তখন মিমি সেটা না বলে এড়িয়ে যায়। বাড়িতে সবার এমন কান্না দেখে কেন জানি না মনে হতে লাগলো তারা কোনো একটা বিষয় আমার কাছে লুকাচ্ছে। এভাবেই আরো কিছুদিন কেটে গেল। নিজের মধ্যে অনেক পরিবর্তন আসতে লাগলো, যেটা আগে কখনো ছিল না। অফিসে গেলে বেশিক্ষণ কাজ করতে পারি না, অল্পতেই হাঁপিয়ে যাই। মাঝে মধ্যে চোখ আন্ধার দেখায়, সবকিছুতে কেমন ঝাপসা দেখি, আর মাঝে মধ্যে মাথা ব্যথা উঠে, সেটা অসহ্যকর যন্ত্রণা করে। বাইরে থেকেও সবাই নীরব হয়ে গেছে, কারো মুখে হাসির রেখা নেই। তাদের এই দৃশ্য আমাকে খুব ভাবাতো। কেন তারা এমন নিশ্চুপ হয়ে আছে জানতে খুব ইচ্ছে করতো। শুক্রবার সাধারণত অফিস বন্ধ থাকে, তো বাড়িতেই থাকতে হয়। আগের মতো আর কোনো আড্ডা নেই বললে চলে। তো ঈশানের সাথে ফোনে গেম খেলছিলাম। এর মধ্যে ঈশানকে বলে ফেললাম, আচ্ছা বাবা, ধরো একদিন আমি হারিয়ে গেলাম কোনো এক অজানা জায়গায়, তখন কি আমাকে খুঁজে বের করতে পারবে? আমার বাবাইকে হারিয়ে যেতে দিবই না, তাহলে খুঁজবো কেন? না, যদি হারিয়ে যাই। এর মধ্যে মিমি আসলো আর ঈশানকে বলল, ঈশান, তোমার খাবার রেডি, চলো খেয়ে নিবে। মা, মা। হ্যাঁ বলো, শুনছি। দেখো না বাবাই কি বলে। কি বলে তোমার বাবাই? বলে আমাদেরকে ছেড়ে নাকি হারিয়ে যাবে। ছোট ঈশানের কাছ থেকে এমন কথা শুনে মিমি ভীষণ রেগে গিয়ে বলতে লাগলো, তোমার বাবাইকে ছেড়ে দিলে তো সে হারিয়ে যাবে, আর যদি হারিয়ে যেতে মন চায় তাহলে আমাদেরকে সাথে নিয়ে হারিয়ে যেতে হবে। হ্যাঁ, এবার ঠিক আছে, আমিও বাবাইয়ের সাথে হারিয়ে যাব। কি মজা, কি মজা। বাবা, তুমি একটু টেবিলে গিয়ে বসো তো, আমি এক্ষুনি আসছি। মিমির বলাতে ছোট ঈশান টেবিলে গিয়ে বসলো। বেশ, মিমি তার হাজবেন্ডকে বকতে শুরু করে দিল, এই, তোমার কমন সেন্স নেই নাকি? ছোট বাচ্চাদের সাথে এসব কি অলক্ষণে কথাবার্তা বলো? হারিয়ে যাবে মানেটা কি? আরে তুমি এমন রিয়েক্ট করছো যেন আমি সত্যি সত্যি তোমাদের ছেড়ে চলে যাব। তাছাড়া কথাটা আমি এমনি ঈশানকে বলছি। এমনি বলো আর যাই বলো, নেক্সট টাইম যেন এসব কথা না শুনি। আমার বউতো দেখি অনেক রাগ করে ফেলেছে। এই বলে মিমিকে আলতো করে জড়িয়ে ধরতেই মিমি বলে উঠলো, জড়িয়ে ধরলে কেন? ছাড়ো আমাকে। আমার বউটা যে অনেক রাগ করেছে, এর জন্য তাকে জড়িয়ে ধরে রাগ ভাঙাচ্ছি। আমার রাগ ভাঙানো লাগবে না। কথাটা তো আমি এমনিই বলেছি, এতে রাগ করতে হয়? তাহলে বলো কেন? সেটা অবশ্য আমি বলতে চাইনি। ঈশান আমার সাথে দুষ্টুমি করছিল দেখে বলেছিলাম, কিন্তু তুমি রেগে গেলে কেন? তোমার হারিয়ে যাওয়ার কথা আমার কাছে সহ্য হয় না। আরে পাগলি, একদিন তো সবাইকে হারিয়ে যেতে হবে, তখন কি তাকে আটকানো সম্ভব? আমি এত কিছু জানি না, তুমি এগুলো কথা আর বলবে না, এটাই শেষ কথা। ঠিক আছে, আর বলবো না। কিন্তু কিন্তু কি? আমার পাওয়াগুলো এখনো কিন্তু পাইনি। দিন দিন বুড়ো হচ্ছ, সেদিকে কি খেয়াল আছে? আমি বুড়ো হলে তুমি কি বুড়োর বুড়ি? ইয়েস অফ কোর্স। এই, অনেক হয়েছে, ছাড়ো তো। ঈশান ওইদিকে খাবারের জন্য বসে আছে, সেখানে যেতে হবে। ও সরি, ভুলে গেছিলাম। চলো, আমিও ঈশানের সাথে খাবো। হ্যাঁ, তাই চলো। তারপর টেবিলে যেতে ঈশান বলে উঠলো, কতক্ষণ ধরে ডাকছি, কোথায় ছিলে তোমরা? বাবা, তোমার খাবারটা রেডি করছিলাম।
মিমি হাতে খাবার নিয়ে বলল ঈশানকে। আজ ভাবছি ঈশানের প্রিয় খাবারে ভাগ বসাবো, যদি ঈশান অনুমতি দেয় তো। ঈশান ভুলেও তোমার বাবাইকে খেতে দিবে না। কেন আম্মু? তোমার জন্য এতটুকু করে খাবার নিয়ে আসলাম, সেটা তুমি না খেয়ে বাবাইকে কেন খাওয়াবা? বাবাই, তুমি তাহলে একটু খেয়েও কেমন? ছোট ঈশানের কথা শুনে হেসে বললাম, আচ্ছা ঠিক আছে। বাবাই, তুমি এখানে বসো, আম্মু তুমিও বসো। তারপর ছোট ঈশানকে তার বাবা মা খাইয়ে দিতে লাগলো। ঈশান তাদের এমন অবস্থা থেকে বলল, আমাকে শুধু খাওয়াচ্ছ কেন বাবাই? আমার ঈশান বাবা খেয়েছে মানে আমার খাওয়া হয়ে গেছে। বাবাই, একজন খেলে কি আরেকজনের পেট ভরে? ছোট ঈশান তার মাকে জিজ্ঞাসা করে বলল, হ্যাঁ সেটা অবশ্যই তার মা বাবার জন্য হয়, অন্য কারোর জন্য হয় না। যেমনটা আমি তোমাকে খাইয়ে দিয়ে এক পোষণটি পাচ্ছি, সেটা হয়তো অন্যরা বুঝতে পারবে না। এই যে তোমাদের বাবা ছেলের গল্প শেষ হয়েছে? খাওয়াতে প্রায় শেষ। কি হয়েছে বলো? আজ ভাবছি আমাদের বাড়িতে বেড়াতে যাব। হঠাৎ বাড়িতে যেতে চাচ্ছ যে? না মানে মা একটু ঈশানকে দেখতে চেয়েছে, তাছাড়া অনেকদিন ধরে যাওয়া হয় না, এই আর কি। তো কখন যাচ্ছ? একটু পরেই। তুমিও চলো আমাদের সাথে। সেটা কেমনে হয়? কেমনে হই মানে? তোমাদের যেতে বলেছে, তোমরাই ঘুরে আসো। সেখানে গেলে কি খুব বেশি প্রবলেম হবে? কি দরকার শুধু শুধু এক ঝামেলা পাকানোর, তোমরাই বরং ঘুরে আসো। আমাদের সাথে গেলে একটু ভালো হতো। সরি মিমি। তারপর মিমি কোনো কিছু না বলে রেডি হয়ে ঈশানকে নিয়ে তাদের বাসায় গেল। আজ অনেকদিন পর মিমি তাদের বাসায় যাচ্ছে, মনে এক আনন্দের বন্যা বইছে। 2 ঘন্টা জার্নি করার পর মিমি তাদের বাসায় পৌঁছলো। মিমি কয়েকবার দরজায় নক করার পর তার মা দরজা খুলে দিয়ে মিমিকে আর ঈশানকে দেখে তার মা আনন্দে বলে উঠল, মিমি মা আমার, কেমন আছিস? হ্যাঁ ভালো, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ আমরা সবাই ভালো। আগে ঈশান নানু ভাইকে আমার কাছে দে। এই বলে মিমির মা ঈশানকে কোলে নিল। মা, বাড়িতে তো দেখছি অনেক কিছুই পাল্টে গেছে। কিছুই পাল্টেনি, অনেকদিন পর আসলি তো এর জন্য এরকম লাগছে। হঠাৎ মিমির মা বলে উঠল, রনি কি আগের মতোই বোকাটে আছে নাকি তাকে আরো টাইট দিতে হবে? না মা, ও এখন অনেক ভালো হয়ে গেছে। ভালো হয়েছে সত্যি বলছিস নাকি তাকে ভয় পাচ্ছিস? না, ভয় পাচ্ছি না। তাহলে সত্যিটা বলছিস না কেন? মা, আমি কল্পনাও করিনি যে তাকে এইভাবে শাস্তি দিতে পারবো। তুই কি সত্যিই তাকে শাস্তি দিয়েছিস? হ্যাঁ মা, একটু না অনেক। কেমনে দিলি একটু বল তো। শুনো তাহলে। মিমি এই বলে সেখানে শুরু থেকে শেষ পর্যন্ত যা ঘটেছে সেটা তার মাকে বলল। তার মা শুনে অবাক হয়ে বলল, কি বলছিস এসব? হ্যাঁ মা, সত্যি বলছি। নিজের আপনজনকে কেউ এভাবে কষ্ট দিতে পারে? প্রথমেই ভেবে নিয়েছিলাম আমার প্ল্যানে কিছু করতে পারবো না, কিন্তু যেই দেখলাম ওর পরিবার ওকে সাপোর্ট দিচ্ছে না, সেই সুযোগে আমি আমার প্রতিশোধ ভালোভাবেই নেই। এমনটা তো কখনো ভেবে দেখিনি। আমিও ভাবিনি, কিন্তু কিন্তু কি? মাঝে মধ্যে ওর দিকে তাকালে নিজেকে কেমন অপরাধী মনে হয়। যদিও সে একটা অন্যায় করে ফেলেছে, তারপরও আমার কেমন জানি মনে হতে লাগলো আমি তার প্রতি শাস্তিটা একটু বেশি প্রয়োগ করে ফেলেছি। তুই একদম তার সঠিক জবাব দিয়েছিস। না মা, তুমি ভুল বললে। তাছাড়া আমাকে এখনো অনেক ভালোবাসে। আফসোস সেটা বেশি দিন আর টিকবে না। এই বলে মিমি তার মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লো। হঠাৎ তার মেয়ের কান্না দেখে ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলো, কি সব বলছিস? টিকবে না মানে? মা, তোমার মনে আছে একটা সময় ওকে কত অভিশাপ দিয়েছি? হ্যাঁ, তা তো রাগের মাথায় বলেছিলি, কিন্তু তুই এসব এখন বলছিস কেন? মা, আমার দেয়া অভিশাপ যে তার লেগেছে। তুই এগুলো কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। মা, ও আর বেশি দিন বাঁচবে না। বাঁচবে না মানে? তার কি হয়েছে? ডক্টর বলেছে ওর নাকি ব্রেন টিউমার হয়েছে। সেটা অবশ্য এখনো জানে না, নয়তো ভেঙে পড়তো। শুধু আমরাই জানি, কিন্তু তাকে বুঝতে দেই না যে তার ব্রেন টিউমার হয়েছে। হঠাৎ তার মেয়ের কাছ থেকে এমন কথা শুনবে সেটা কল্পনা করতে পারেনি। তারপর নিজেকে সামলে নিয়ে তার মেয়েকে বলতে লাগলো, মা তুই সত্যি বলছিস? হ্যাঁ, ও যদি আমাকে ছেড়ে যায় তো আমি কিভাবে একা জীবন পার করব? তাছাড়া ওকে যে এখন খুব ভালোবেসে ফেলেছি। একটা কথা কি জানিস মা, মানুষ যতই অপরাধ করুক না কেন, তাকে মন থেকে কখনো অভিশাপ দিতে নেই। আজ তার প্রমাণ পেলে তো। সারা জীবন এখন সেই ভুলের মাসুল দিতে হবে। তারপরও মা চেষ্টা করে দেখ, যদি মহান আল্লাহ তাআলা একটু ফিরে তাকায়। দোয়া করো
যেন তার রোগটা মহান আল্লাহ তাআলা নিরাময় করে দেন। মিমি তাদের বাসায় 2 দিন থেকে তারপর পরের দিন চলে যায়। বাড়িতে গিয়ে দেখে সবাই নীরব হয়ে আছে। দেখে ভাবিকে জিজ্ঞেস করলো, ভাবি, বাড়ির সবাই এমন নীরব কেন? মিমি, সব আশা এখন শেষ হয়েছে। কেন, কি হয়েছে? যেদিন তুমি বাসায় চলে গেলে সেদিন রনি কিছু একটা খুঁজতে হঠাৎ তার ব্রেন টিউমার রিপোর্টটা পেয়ে যায় আর পাগলের মতন কথা বলা শুরু করে দেয়। কিছুক্ষণ আগে পাগলামি করতে করতে হঠাৎ অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে যায়। তো কিছু না ভেবে তাকে হাসপাতালে নেওয়া হয়। হঠাৎ ভাবি এমন কথা বলে উঠলো যেটা শুনে মিমি ঠাস করে ফ্লোরে বসে পড়লো আর অঝরে চোখ থেকে জল ছাড়তে শুরু করলো। তারপর কোনো কিছু না ভেবে হাসপাতালে চলে গেল আর সেখানে গিয়ে লক্ষ্য করলো অজ্ঞান অবস্থায় শুয়ে আছে। তার পাশে ভাইয়া, মা, আপু তারা বসে কান্না করছে। তাদের এই অবস্থা থেকে মিমি আরো ঘাবড়ে সেখানে গিয়ে দাঁড়াতেই অজ্ঞান হয়ে পড়ে গেল। সবাই সেখানে থাকার কারণে মিমিকে ধরে ফেললো। কিছুক্ষণ পর মিমির জ্ঞান ফেরে নিজেকে হাসপাতালে বেডে আবিষ্কার করলো আর লক্ষ্য করলো তার শাশুড়ি মায়ের কাছেই বসে আছে। হঠাৎ মিমি অস্থির হয়ে তার শাশুড়ি মাকে বলল, মা, ও কেমন আছে এখন? প্লিজ আমাকে একটু ওর কাছে নিয়ে যান। ও মা, শান্ত হও প্লিজ, আমার ছেলের কিচ্ছু হয়নি। মা, আপনি সত্যি বলছেন তো? মিমির অজানা এক ভয়ে বলতে লাগলো, হ্যাঁ মা, কিচ্ছু হয়নি আমার ছেলের। তাহলে আমাকে সেখানে নিয়ে চলুন প্লিজ। বেশ। তারপর মিমিকে কেবিনে নিয়ে যাওয়া হলো। মিমি তার স্বামীকে দেখে অযোধ্যায় চোখের জল ছাড়তে লাগলো আর নিজেকে শতবার গালি দিল যে তার দেওয়া অভিশাপের জন্য আজ তার স্বামীর এই অবস্থা। মিমি এসব আনমনে ভেবেই নিজে অনেক অনুতপ্ত হচ্ছে। এর মধ্যে ডাক্তার এসে বলতে লাগলো, এই রোগীর পরিজন কোথায়? ডক্টর, আমাকে বলতে পারেন। আপনি রোগীর কি হন? স্ত্রী। ও আচ্ছা, তাহলে আপনাকে বলা যেতে পারে। জি বলুন। আপনার হাজব্যান্ড মানসিকভাবে খুব ভেঙে পড়েছে। এ সময় তাকে আজে বাজে চিন্তা থেকে বিরত রাখুন। আর হ্যাঁ, সবসময় হাসি খুশিতে রাখুন, কেননা এই রোগী কখন কি হয়ে যেতে পারে তার কোনো গ্যারান্টি নেই। আবার আল্লাহর রহমতে ভালোও হতে পারে। ডক্টর, ভালো হবার কি কোনো চান্স নেই? দেখুন, ব্রেন টিউমার রোগী সাধারণত 100% মধ্যে 20% রোগী বেঁচে যায়। বলা তো যায় না, আপনার স্বামীর ভালো অপারেশন করতে পারলে বেঁচে যেতে পারে। হ্যাঁ ডক্টর, খুব জলদি অপারেশন করে ওকে সুস্থ করে তুলুন। 1 মাস পর তার অপারেশন করা হবে, ততদিন তাকে বাড়িতে হাসি খুশিতে রাখবেন। আর হ্যাঁ, উনি কিন্তু মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে, সেদিকে একটু লক্ষ্য করবেন যাতে কোনো অঘটন ঘটাতে না পারে। হ্যাঁ ডক্টর, অবশ্যই তার টেক কেয়ার করব। এই বলে ডাক্তার চলে গেল। তারপর একদিন থেকে বাড়িতে রিলিজ করে দিল। এখন সেও জানতে পেরেছে তার কি মরণবেদির রোগ হয়েছে আর সেই রোগ থেকে হাতে গোনা 2-1 জন বাঁচতে পারে। এভাবে সে অনেকটাই মানসিকভাবে ভেঙে পড়েছে। খাবারের প্রতি তার একটু আগ্রহ নেই আর সবসময় মন খারাপ করে চুপচাপ হয়ে থাকে। এ দেখে মিমি অনেকটাই কষ্ট পেত আর বলতো, আচ্ছা, তুমি যদি এভাবে মন খারাপ করে থাকো তাহলে সেটা আমার কাছে কেমন লাগে বলো তো? নিশ্চুপ। কি হলো, জবাব দাও। হঠাৎ মিমিকে জড়িয়ে ধরে বলতে লাগলো, মিমি, আমি অনেকদিন বাঁচতে চাই, এত তাড়াতাড়ি তোমাদেরকে ছেড়ে যেতে চাই না। তোমার কিচ্ছু হয়নি। ডক্টর এমনি একটা কথা বললো আর সে কথা নিয়ে তুমি এখনো ধরে আছো। মিমি তার স্বামীকে মিথ্যা আশ্বাস দিয়ে, মিমি কেন সততা গোপন রাখছো? আমি হয়তো বেশি দিন বাঁচতে পারবো না। এই কথা ভাবলে কেমনে জানি প্রথমে ঈশানের কথা আগে মনে পড়ে। শুধুমাত্র তোমার আর ঈশানের জন্য আমি অফিসে ট্যুরে যাওয়া বাদ দিয়েছিলাম। কেন জানো? সেখানে গেলে 1 সপ্তাহের মতো তোমাদেরকে না দেখে থাকতে হবে এ ভেবে যাইনি, কিন্তু নিয়তি আমাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে সেখানে তোমাদেরকে কাউকে দেখতে পারবো না। তার বলা কথাগুলো শুনে মিমির কলিজায় রক্তক্ষরণ হতে লাগলো। সে কোনোভাবে নিজেকে শান্ত রাখে, কথা বলতে পারছে না। চোখ থেকে শুধু অযোধ্যায় জল ফেলছে। দেখে তার হাজবেন্ড বলে উঠলো, মিমি তুমি কেন কান্না করো? তাছাড়া তোমাকে খুব শক্ত হতে হবে, কত দায়িত্ব পড়বে তোমার উপর, এসব কিছু তোমাকে একা সামলাতে হবে। বেশ। মিমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না, তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লো আর বলতে লাগলো, প্লিজ আর এসব বলে আমাকে কষ্ট দিও না, এমনিতেই অনেক কষ্টের মধ্যে রয়েছি। বাস্তবকে যে মেনে নিতেই হবে। একথা বলতেই আমারও চোখের পানি অযোধ্যায় গড়াতে থাকলো। মিমি আমার এমন অবস্থা থেকে বলতে লাগলো, তুমি আর 1 ফোঁটা চোখের জল ফেলতে পারবে না। এই বলে মিমি তার স্বামীর চোখের পানি মুছে। আমি তো চোখের জল ফেলতেই চাই না, তারপরও কেন জানি না আটকে রাখতে পারি না। কে কি বললো না বললো সে নিয়ে তুমি এত ভেঙে পড়লে চলবে না, তোমাকেও শক্ত হতে হবে। হ্যাঁ, চেষ্টা করব। একদিন ধরে ঈশানকে ভালোভাবে দেখছি না যে। ঈশান মার কাছে আছে। মিমি তুমি অনেক চালাক হয়ে গেছো তাই না? চালাক হয়েছি মানে? এখন থেকে ঈশানকে আমার কাছ থেকে আলাদা করার অভ্যাস করছো যাতে ওখানে গিয়ে আমি না দেখে থাকতে পারি। তুমি এসব কি বলছো? আমি বুঝতে পারছি তোমরা সবাই আমাকে এখন পর ভাবতে শুরু করেছো। কি সব অলক্ষণে কথাবার্তা বলছো? হ্যাঁ,
তাছাড়া তোমার মন মানসিকতা ভালো নেই দেখে ঈশানকে একটু সরিয়ে রেখেছি। তুমি ভালোই করেছো। কি দরকার এত মায়া বাড়িয়ে? যে মানুষটা এই পৃথিবীতে কিছুদিনের অতিথি মাত্র, তার কাছ থেকে সন্তানকে আড়াল করাই ভালো। মিমি তার স্বামীর কথাগুলো সহ্য করতে না পেরে চিৎকার করে বলতে লাগলো, হ্যাঁ আল্লাহ, তুমি আমাকে কেন এমন বিপদে ফেলে দিলে? না পারছি জোরে কান্না করতে, আরেক না পারছি তাকে সান্ত্বনা দিতে। মিমি এসব বলে মাথা হাঁটুর উপর রেখে কান্নায় ভেঙে পড়লো। মিমির এমন অবস্থা দেখে বললাম, মিমি এদিকে তাকাও। এই বলে মিমির চোখের জল মুছে দিলাম। মিমি কোনো কথা না বলে তার মতো কান্না করেই যাচ্ছে। মিমি কেন একটা খারাপ মানুষের জন্য কান্না করছো, যেই মানুষটা তোমার লাইফ শেষ করে দিয়েছে? আমি তো অতীতের কথাগুলো ভুলে গেছি, তাহলে এখন কেন বলছো এসব? তুমি ভুলে গেলে উপরে একজন তো ঠিকই আছেন, তিনি তো সব করেছেন। নয়তো কি আর আমার এমন রোগ হয়? জানি না কার অভিশাপে আমার ভাগ্যে এমন রোগ হয়েছে। তুমি থামবে প্লিজ? দেখলে তো পাপ করা শেষ পরিণতি কি হয়। তারপরও তোমার কাছে ক্ষমা চাইতে হবে। কি ক্ষমা করবে না আমাকে? জানি না সত্যি কথাটা বললে তুমি কেমন রিয়াক্ট করবে, কিন্তু না বলে থাকতে পারছি না। সমস্যা নেই, তোমার যা বলার আজ বলে ফেলো। একটা সময় আমি তোমাকে অনেক অভিশাপ দিয়েছি, কিন্তু কখনো কল্পনাও করতে পারিনি যে তার পরিণতি এমন হবে। আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ ক্ষমা করে দাও। আর কখনো তোমাকে অভিশাপ দিব না। কথাটা শুনে বুকের পাশে কেমনে জানি চিনচিন ব্যথা করতে শুরু করলো। আর নিজেকে কোন রকম সান্ত্বনা দিয়ে মিমিকে বললাম, তুমি উচিত কাজই করছো। তোমার জায়গায় অন্য কেউ থাকলে সে হয়তো এমনই অভিশাপ দিত। যাই হোক, মহান আল্লাহ তাআলা তোমার কথা শুনেছে। এখন তোমাকে ছাড়াও যে আমি বাঁচতে পারবো না, বড্ড ভালোবেসে ফেলেছি তোমায়। মিমি, আজ আমিও অনেক খুশি। নিজের করা পাপের ফল পাচ্ছি, কিন্তু একটা কথা ভেবে নিজের মনকে সান্ত্বনা দিতে পারছি না। তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আর কখনো তোমাকে অভিশাপ দিব না, কথা দিচ্ছি। এখন এসব বলে কি হবে? তোমার কথা তো মহান আল্লাহ তাআলা লিখেই ফেলেছেন। হঠাৎ মিমি আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি কখনো ভাবিনি আমার বলা কথাগুলো এমন সত্যিতে রূপান্তরিত হবে। তাছাড়া আমি যে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, তোমাকে ছাড়া আমার কি হবে? আজ মিমির অভিশাপ দেওয়ার কথাগুলো শুনে বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা অনুভব করতে লাগলো। শুধু একটা কথা ভেবে খারাপ লাগছে, এত কিছুর পরেও মিমি আমাকে অভিশাপ দিয়েছে। এসব ভেবেই মিমিকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলতে লাগলাম, এখন মিথ্যা ভালোবাসার কথা বলে কি হবে? তোমার ঠিক বিচার তো পেয়েই গেছো। হঠাৎ আমার কাছ থেকে এমন কথা শুনে অবাক হয়ে আমার দিকে একদৃষ্টে তাকিয়ে রইলো। যে আমার কাছে কথা বলতে আসবে, ঠিক তখনই তার কথা না শুনে বাইরে চলে আসলাম। আজ নিজেকে বড্ড অসহায় লাগছে। মিমি এত কিছুর পরও কেমনে অভিশাপ দিয়েছে সেটা ভাবতেই কেমনে জানি বুকটা ফেটে যাচ্ছে। তাহলে মিমি আমাকে সত্যি ভালোবাসে না? এসব ভাবতেই মনটা আরো খারাপ হয়ে গেল। হঠাৎ ফোনটা বেজে উঠলো। লক্ষ্য করলাম মিমি ফোন দিয়েছে। সেটা দেখে কেমনে জানি তার প্রতি রাগ উঠে গেল। বেশ, তারপর কোনো কিছু না ভেবে ফোনটা কেটে দিলাম। এভাবে আরো কয়েকবার ফোন দিল। বেশ, তারপর বিরক্ত হয়ে ফোন অফ করে রেখে দিলাম। কয়েকদিন হয়ে গেল বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হয় না। ভেবেছিলাম সব ছেড়ে শুধু নিজের পরিবার নিয়ে থাকবো, কিন্তু নিয়তে যে আমাকে থাকতে দিচ্ছে না। বন্ধুদের সাথে শেষবারের মতো ঘোরাঘুরি করে বাড়িতে ফিরলাম রাত 10টায়। দরজায় কয়েকবার নক করতেই মিমি এসে খুলে দিয়ে বলতে লাগলো, সারাদিন কোথায় ছিলে আর কতবার ফোন দিয়েছি সেটা কি একবারও দেখোনি? মিমির কথায় কানপাত না করে আমি আমার মতো রুমে যেতে লাগলাম। কি দরকার তার সাথে কথা বলে? সে তো আর আমাকে ভালোবাসে না। এখন হয়তো আমার খারাপ অবস্থা দেখে করুণা করছে। এভাবে বিছানায় এসে গা এলিয়ে দিতেই মিমি বলে উঠলো, আজ ফ্রেশ না হয়ে শুয়ে পড়েছে। আচ্ছা দাঁড়াও, তোমার জন্য খাবার নিয়ে আসছি। এই বলে মিমি খাবার আনতে গেল। বেশ কিছুক্ষণ পর খাবার নিয়ে এসে বলতে লাগলো, এই খেয়ে নাও। কি হলো, কখন থেকে আমি একাই কথা বলে যাচ্ছি, কিছু বলছো না যে? মিথ্যা ভালোবাসার নাটক করা বন্ধ করো। একথা বলতে মিমি নিমেষে চুপ হয়ে গেল। আর হ্যাঁ, আমাকে করুণা দেখার কোনো দরকার নেই। তুমি চেয়েছিলে আল্লাহ যেন আমাকে এমন শাস্তি দেয়, আজ তো আমি পেয়ে গেছি। তোমার তো খুশি হওয়ার কথা, আল্লাহ তাআলা তোমার ডাক শুনেছে। শুকরিয়া আদায় করো যেন আরো তাড়াতাড়ি তোমাদের চোখের সামনে থেকে আড়াল হতে পারি। চুপ করো প্লিজ। ভুল তো কিছু বলেনি। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে এখন মন থেকে ভালোবাসি। অতীতে হয়তো তোমাকে ঘৃণা করেছি, কিন্তু এখন তোমাকে আমি মনে প্রাণে ভালোবাসি। মিথ্যা, সবকিছু মিথ্যা। সত্যি বলছি, আমি তোমাকে এখন অনেক ভালোবাসি। থাক, আর মিথ্যা বলে মায়া বাড়িও না। এই বলে চোখ বুঝে ঘুমানোর চেষ্টা করলাম। কিছুক্ষণ পর অনুভব করলাম কে জানি আমার গায়ে হাত রেখে বলছে। না খেয়ে ঘুমিয়ে পড়লে? চোখ মেলে লক্ষ্য করলাম মিমি আমার গায়ে হাত রেখে বলছে দেখে নিমিষে তার হাত সরিয়ে দিয়ে বললাম, এই তোমাকে না মানা করলাম ভালোবাসার মিথ্যা অভিনয়টা না করতে? না খেয়ে ঘুমালে তো শরীর খারাপ করবে। শরীর খারাপ হলে আমার হবে, তাতে তোমার কি? কেন পাগলামো করছো বলো তো? খাওয়ার জন্য জোর করে। এখন এসব করে তুমি কি বোঝাতে চাও অনেক বেশি ভালোবাসো আমাকে? কি শুরু করেছো বলো তো? খেয়ে নাও প্লিজ।
মিমি খাওয়ার জন্য অনেকটাই জোর করে। এসব খাওয়া তো জীবিত মানুষের জন্য, মৃত মানুষদের জন্য নয়। আর আমি তো জীবিত হয়েও মৃত মানুষদের মতো বেঁচে আছি। মিমি কান্না করে যাচ্ছে। হে আল্লাহ, মানুষ মানেই তো ভুল, আর আমি শুধুমাত্র একটা ভুল করেছিলাম, তার বিনিময়ে আমাকে তিলে তিলে শাস্তি দিচ্ছ কেন? তার থেকে একবারে উঠিয়ে নাও। এবার থামবে একটু, আর সহ্য করতে পারছি না। তোমার বলা প্রতিটা কথা আমার কলিজার রক্তক্ষরণ করছে। মিমির কান্না আজ যেন বাধাই মানছে না। শেষবারের মতো তোমাকে একটা কথা বলছি, আর হয়তো আমার সেই সুযোগ নাও হতে পারে। কি বলো? তুমি কি সত্যি আমাকে ক্ষমা করে দিয়েছো, নাকি তোমার মনের মধ্যে আমার জন্য রাগ পোষণ করে রেখেছো? যদি রেখে থাকো তাহলে ক্ষমা করে দিও প্লিজ। বেশ, একথা বলতে মিমি অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি কি আমাকে কষ্ট দিয়ে পোড়াতে চাও, তাই না? এমনিতেই অনেক কষ্টের মাঝে রয়েছি, আর এই সময় এসব উল্টাপাল্টা কথা বলছো। এভাবেই তাদের স্বামী স্ত্রীর মাঝে অনেক কথা হলো। এক পর্যায়ে মিমি বলে উঠল, আর একবার যদি অলক্ষণে কথাবার্তা বলতে শুনি, তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, আজ থেকে যতদিন এই পৃথিবীতে আলো দেখবো ততদিন তোমার সাথে কথা বলবো না। আমি কথা বললেই তুমি কষ্ট পাও। কি দরকার এই শেষ সময় একজনকে কষ্ট দিয়ে মরতে। বেশ, মিমি তার স্বামীর কথা শুনে কান্না করতে করতে বাইরে চলে গেল, এবং সেটা তার শাশুড়ি মার কাছে গিয়ে সম্পূর্ণ বলল। শাশুড়ি মা মিমির কথা শুনে বলল, দেখো মা, ছেলেটা আমার অনেক শখের মধ্যে রয়েছে, এই জন্য হয়তো উল্টোপাল্টা কথা বলেছে। মা, ওর প্রত্যেকটা কথা যে আমাকে আঘাত করছে, তাহলে সেটা কিভাবে সহ্য করব? জানি না এই সময় তোমাকে কি বলে সান্ত্বনা দেবো, কিন্তু আমি তো নিজের মনকেই কোনোভাবেই স্থির করতে পারছি না যে আমার ছেলে অল্প কয়েকদিন বাঁচবে। জানো মিম, একটা সময় আমার ছেলেকে আমি নিজে অভিশাপ দিয়েছি। কখনো তাকে আপদ বলেছি, কখনো আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছি, হে আল্লাহ, এই আপদটাকে উঠায়া নাও না কেন, আর ভালো লাগছে না এই অশান্তিতে থাকতে। মা, আপনিও তাকে অভিশাপ দিয়েছেন? হ্যাঁ মা, রোজ রোজ তাকে নিয়ে ঝামেলা সৃষ্টি হতো দেখে রাগের মাথায় বলেছিলাম। সে থেকেই আমার সাথে আগের মতো মা বলে ডাকে না। মাঝে মধ্যে দরকার পড়লে একটু কথা বলতো, এছাড়া কথা বলতো না। তার শাশুড়িমার কথা শুনে কি বলবে সে ভাষা যেন হারিয়ে ফেলেছে। মিমি এবার বুঝতে পারছে তার হাজবেন্ড পরিবারের কাছে কতটা অবহেলিত ছিল। কিছুক্ষণ পর মিমি শাশুড়িমা কান্না শেষ করার পর বলল, মা, তুমি একটু ওকে দেখে রেখো। ঠিক আছে মা। মিমি এই বলে রুমে গিয়ে লক্ষ্য করলো তার স্বামী ঘুমিয়ে পড়েছে। সে তার স্বামীর পাশে শুয়ে পড়লো। না চাইতো তার স্বামীকে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু ঘুমাতে পারলো না। হয়তো তার স্বামী অল্প দিনের অতিথি মাত্র। এভাবে মিমির বুকটা হাহাকার করছে, আর চোখের পানিতে তার স্বামীর বুক ভিজে যাচ্ছে। মাঝরাতে হঠাৎ ঘুমের মধ্যে অনুভব করতে লাগলো কে জানি আমার বুকের উপর শুয়ে আছে। সেটা দেখার জন্য চোখ মেলে তাকাতে দেখতে পারলাম মিমি আমার বুকের মাথা রেখে কান্না করছে। কিছু বলতে চেয়েও বলতে পারলাম না, চুপ করে আসি। মিমি টের পেয়ে বলে উঠলো, সরি, বিরক্ত করে ফেললাম। আজ কেন জানি দু চোখের পাতা এক করতে পারছি না। কথা বলার ইচ্ছা না থাকার পরেও বলে ফেললাম, কেন? আমার স্বামী যে আমাকে ভুল ভাবছে। কই, কি ভুল বললাম? সে তো বলছে তার সাথে নাকি মিথ্যে ভালোবাসার অভিনয় করছি। মিথ্যা তো কিছু বলনি। তোমার এই কথার জন্য আজ সারা রাত ঘুমাতে পারিনি, আর এখনো সেই একই কথা বলছো। হঠাৎ মিমির এমন রিয়াকশন দেখে বলে ফেললাম, সত্যি আমাকে ভালোবাসো? হ্যাঁ, অনেক। মিমি আমার বুকে মাথা রেখে বলল, আমাকে ভালোবেসে কি হবে? আমি তো বেশি দিন এই পৃথিবীতে আলো দেখতে পারবো না। এই কথা বলতে মিমি আমার মুখ চেপে ধরে বলল, অনেক বলেছো, আর না, এবার আমি বলবো আর তুমি শুনবে। কষ্ট কি শুধু তোমার একারই হয়? তোমার কষ্টতে আমার কষ্ট হয় না বুঝি? তাছাড়া এখন সব সময় কেমন জানি আমাকে আঘাত করে কথা বলছো, সেটাতে কি কষ্ট হয় না? এখন তোমার থেকে দ্বিগুণ কষ্ট আমি পাচ্ছি। মিমি এই বলে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মিমির কথা শুনে বিবিকে নাড়া দিয়ে উঠলো। হ্যাঁ, আসলে তো আমার কষ্টতে মিমিও অনেক কষ্ট পাচ্ছে, নয়তো কি আর এমন কান্নায় ভেঙে পড়তো না। তাকে আর আঘাত করে কথা বলা আমার ঠিক হচ্ছে না। এসব বলে নিজের মনকে স্থির করলাম। এসব ভেবেই লক্ষ্য করলাম মিমির চোখের জলে আমার বুকে ভিজিয়ে ফেলেছে। তারপর তাকে সান্ত্বনা দিয়ে বললাম, মিমি এদিকে তাকাও। মিমি থুতুনিতে হাত রেখে নিশ্চুপ হয়ে কান্না করেই যাচ্ছে। মিমি, আমার বউটা সত্যি আমাকে অনেক ভালোবাসে, তাই না? মিমির মন ভালো করার জন্য বললাম আর কি। হঠাৎ মিমি তার স্বামীর কাছ থেকে এমন কথা শুনবে সেটা কল্পনা করতে পারেনি, তাও আবার এমন সময়। তো মিমি নিজেকে সামনে নিয়ে বলল, খুব ভালোবাসি। আজ থেকে আমার জন্য আর একটু কান্না করবা না। মিমির চোখের জল মুছে দিয়ে বললাম, কেন? কারণ আমি চাই না আমার জন্য প্রিয় মানুষটা কাঁদুক। আমি তো চাই সে সবসময় হাসি খুশিতে মেতে থাকুক। তাহলে এতক্ষণ এসব বলে আমাকে কাঁদালে কেন? একটু বাজিয়ে দেখলাম আর কি। ও আচ্ছা, তাহলে কি বুঝতে পারলে? বুঝলাম আমার বউটা আমাকে অনেক ভালোবাসে, আর এমন ভালোবাসার কাছ থেকে নিয়তি আমাকে কখনো ছিনিয়ে নিয়ে যেতে পারবে না। তাহলে কথা দাও, আগের মতো হাসি খুশি থাকবে,
আর মন খারাপ করে থাকবে না। আচ্ছা ঠিক আছে, আর কখনো মন খারাপ করে থাকবো না। 2 দিন ধরে তো কিছুই ভালো মতো খাইনি, এখন তোমার জন্য খাবার নিয়ে আসছি, সব খেতে হবে। মিমি এই বলে চলে যেতে ধরলো, তখন তার হাত ধরে বললাম, থাক, কাল সকালে খেয়ে নিবনি, অনেক রাত হয়েছে, কষ্ট করার কোনো দরকার নেই, ঘুমিয়ে পড়ো। সেটা আর হচ্ছে না, খেয়ে তারপর আমাকে ঘুমাতে হবে। এই বলে মিমি কিছুক্ষণ পর কয়েকটা খাবার আইটেম নিয়ে আসলো আর বলল, এই খেয়ে নাও তো। মিমির কাণ্ড থেকে অনেকটাই অবাক হলাম, কেননা রাত 12টা বাজে। আর এমন সময় মিমি এতগুলো খাবার রেডি করে এনে খেতে বলছে। তারপর বললাম, এগুলো খাবার কি আমার জন্য নিয়ে আসছো? হ্যাঁ, তোমার জন্যই তো নিয়ে আসলাম। এই মধ্যরাতে কি এতগুলো খাবার খাওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব, খেয়ে নাও তো। খাবার সামনে দিয়ে, আচ্ছা ঠিক আছে, আজ তাহলে তুমি আমাকে খাইয়ে দাও। ও এই ব্যাপার, আগে বললেই তো হতো। এই বলে মিমি আমাকে খাইয়ে দিতে লাগলো। আজ মিমির এমন ভালোবাসার কাছে নিজেকে অনেক হ্যাপি মনে হচ্ছে, কিন্তু একটা বিষয় ভেবে নিমেষেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে, আমি তো এই মায়ার জালে বেশি দিন থাকতে পারবো না। নিয়ত যে আমাকে থাকতে দেবে না, হঠাৎ খাবার খাওয়ার মাঝে চোখ থেকে আপনা আপনি জল গড়তে লাগলো। মিমি সেটা দেখেই বুঝে ফেললো কেন এই চোখ থেকে জল পড়ছে। তারপর মিমি সেটা সহ্য করতে না পেরে বলে উঠলো, তুমি না কিছুক্ষণ আগেই বললে সবসময় হাসি খুশি থাকবে, তাহলে চোখের জল ফেলছো কেন? কই না তো। এখন চোখের জল লুকিয়ে ফেলছো কেন? আর সত্যি নিজেকে বড্ড অসহায় লাগছে, এভাবে তোমার কাছে বেশি দিন থাকতে পারবো না। কেন যে নিয়তি আমাকে এমন শাস্তি দিল চোখের পানি মুছে। বেশ, একথা বলতে মিমি অন্যদিকে তাকিয়ে অঝোর ধারায় চোখের জল গড়াতে লাগলো। তারপর মিমির কান্না থামিয়ে তার স্বামীর উদ্দেশ্য করে বলে উঠল, খাবারের মাঝে এসব অলক্ষণে কথা বলতে নেই। তাছাড়া ডক্টরের কথা কি আমাদের বিশ্বাস করতে হবে? সেও তো ভুল রিপোর্ট আনতে পারে। আমি তো ডক্টরের কথা মানি না, তাহলে তুমি কেন তার কথা ধরে আছো? মিমি তার স্বামীকে মিথ্যা আশ্বাস দিয়ে বলল, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, ডাক্তার ভুল রিপোর্ট দেখিয়ে আমাকে শুধু শুধু ভয় দেখিয়েছে। মিমির কথাতে একমত হলাম। আমি জানি মিমি আমাকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছে যাতে আমি মানসিকভাবে ভেঙে না পড়ি। বেশ, খাওয়া শেষ করে বিছানায় গা এলে দিতেই মিমি তার বালিশ সোফায় রেখে আসলো। সেটা দেখে জানার জন্য বললাম, কি ব্যাপার, হঠাৎ বালিশ সোফায় রেখে আসলে যে? এই বালিশটার জন্য আমি আমার স্বামীর কাছ থেকে দূরে সরে থাকতে হচ্ছে। দূরে সরে থাকতে হচ্ছে মানে? দাঁড়াও, ব্যাপারটা ক্লিনিক করে দিচ্ছি। এই বলে মিমি আমার বুকের উপর শুয়ে পড়লো। হঠাৎ মিমির এমন আচরণ দেখে একটু অবাকই হলাম। তো আমি কিছু বলতে যাব, এর মধ্যেই মিমি বলে উঠলো, আজ থেকে আমি আমার স্বামীর বুকেই ঘুমাবো। কি ব্যাপার, হঠাৎ আবদার? অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়তো। এই বলে খুব শক্ত করে জড়িয়ে ধরে মিমি চোখ বুজে ঘুমিয়ে পড়লো। বেশ, এইভাবে তাদের স্বামী স্ত্রীর ভালোবাসাটা মধুময় থেকে আরো মধুময় হতে লাগলো। একটা সময় মিমি ভুলে যায় যে তার স্বামীর মরণবেদীর রোগটা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। তার স্বামীও অফিসের কাজ আর মিমির ভালোবাসার খুনসুটিতে সেই প্রায় ভুলে যায় তার রোগের কথা। এভাবেই কেটে গেল 3টা মাস। আর কয়েক মাসে বাড়ির সবকিছুতেই স্বাভাবিক হয়ে গেছে। হঠাৎ একদিন তাদের সংসারে কালো ছায়া নেমে আসে, যা কখনো মিমি কল্পনা করতে পারেনি। সে তো প্রায় ভুলেই গেছে তার স্বামীর রোগের কথা, কিন্তু রোগ কি তার স্বামীকে নিস্তার দিবে? কখনোই না। তো চলুন এবার গল্পে ফিরে আসা যাক। মিমি, এই মিমি, কয়েকবার ডাক দিয়ে। কি হলো, এত ডাকাডাকি করছো কেন? মিমি তার স্বামীর কাছে আসে। সাদে ডাকছি, একটা গুড নিউজ দেবার জন্য ডাকছি। গুড নিউজ? তাও আবার এই সময়? আচ্ছা বলো, শুনছি। গুড নিউজটা হচ্ছে অফিস থেকে আমাকে প্রমোশন দেওয়া হয়েছে, আর মাসের স্যালারিটাও তার থেকে দ্বিগুণ। কি সত্যি বলছো? হ্যাঁ গো, সত্যি বলছি। এখন খেতে দাও তো, অনেক ক্ষুধা লাগছে। ফ্রেশ হয়ে এসো, খাবার রেডি করছি। ওকে। এই বলে ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিতেই কেমনে জানি মাথাটা চক্কর দিয়ে উঠলো। নিমেষেই মাথার অসহ্যকর যন্ত্রণা হতে লাগলো। সেটা সহ্য করতে না পেরে মিমিকে কয়েকবার ডাক দিলাম, কিন্তু সারা পাচ্ছিলাম না দেখে ওয়াশরুম থেকে বের হয়ে মিমিকে আরেকবার ডাক দিতেই ফ্লোরে পড়ে গেলাম। হঠাৎ মিমি এসে আমাকে এই অবস্থায় দেখে জোরে চিৎকার করে কান্না করে বলতে লাগলো, তোমার কি হলো, ফ্লোরে পড়ে গেলে কেন? মিমি কান্না করে বলতেই বাড়ির সবাই রুমে এসে ভিড় জমে গেল। আর এদিকে মাথার অসহ্যকর যন্ত্রণা নিয়ে মিমিকে ডাকলাম। মিমি, মাথায় অসহ্যকর যন্ত্রণা নিয়ে। হ্যাঁ বলো, শুনছি। শেষ সময় আর কান্না করে আমাকে কষ্ট দিও না প্লিজ, এবার একটু হাসি মুখে বিদায় দাও। হয়ে কান্না করে যাচ্ছে মিমি। মিমি, অনেক তো বাঁচার চেষ্টা করলাম, কিন্তু নিয়তি আমাকে সেই সুযোগ দিল না। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, তারপরেও কথা বলতে চেষ্টা করছি। তোমার কিচ্ছু হবে না। মিমি তার স্বামীকে মিথ্যা আশ্বাস দিয়ে। এর মধ্যে ভাইয়া এসে বলতে লাগলো, ছোট, এসব কি বলছিস? আমরা থাকতে তোর কিছু হতে দিব না। ভাইয়া আমার মাথায় হাত বুলিয়ে, ভাইয়া আমার সময় হয়তো শেষ। ছোট থেকে তোমাদেরকে অনেক জ্বালিয়েছি, কিন্তু আজ থেকে হয়তো আর সেই সুযোগ পাবো না। দরকার পরে তোকে দেশের বাইরে নিয়ে ভালো মানের ট্রিটমেন্ট করব। তারপরে এসব বলিস না।
ভাইয়া মিমি এই কথা বলতে কেমন যেন এই কথাটা আটকে গেল, চোখটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। তারপর আর কিছু মনে নেই। বেশ, তারা কোনো কিছু না ভেবে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার সবকিছু চেক করে নিশ্চুপ হয়ে গেল। ডাক্তারের নিশ্চুপ হয়ে যাওয়া দেখে অনেকটাই ভয় পেয়ে মিমি বলল, ডক্টর কি হলো, এমন নিশ্চুপ হয়ে গেলেন কেন? এর মধ্যে ভাইয়াও ডাক্তারকে বলে উঠল, কি হলো ডাক্তার, জবাব দিন। নিশ্চুপ। প্লিজ ডাক্তার, কিছু তো একটা বলুন। আসলে কথাটা কিভাবে যে বলবো সেটা ভেবে পাচ্ছি না। আপনি তো বনিতা না করে প্লিজ একটা কিছু বলুন। আমরা খুবই লজ্জিত যে এই পেশেন্টকে এখানে ট্রিটমেন্ট করালে বাঁচবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। ডাক্তার কিছুক্ষণ ভেবে এমন একটা কথা বলবে যেটা শোনার জন্য কেউ সেখানে প্রস্তুত ছিল না। ভাইয়া বাগরুদ্ধ হয়ে ডাক্তারের দিকে তাকিয়ে রইল। মিমি কথাটা শোনা মাত্রই অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে গেল। তার মানে স্বামীকে হারানোর অজানা একটা ভয় কাজ করলো। তারপর মিমিকেও এডমিট করানো হয়। ওইদিকে ভাইয়া মিমির অবস্থা দেখে অনেকটাই ঘাবড়ে গিয়েছে। একদিকে তার ছোট ভাই আর আরেকদিকে ছোট ভাইয়ের বউ। বেশ, তারপর ভাইয়া পাগলের মতো ডাক্তারকে বলতে লাগলো, ডাক্তার কিছু তো একটা বের করুন, নয়তো যে আমাদের পরিবারটা অকালে শেষ হয়ে যাবে। তাছাড়া ভাইটাকে আমরা অকালে হারাতে চাই না। প্লিজ ডাক্তার কিছু একটা উপায় বের করুন। ভাইয়া কান্না করে ডাক্তারের উদ্দেশ্য করে বলল, মিস্টার রফিক, আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি, প্লিজ একটু শান্ত হন। নিশ্চুপ হয়ে কান্না করে যাচ্ছে ভাইয়া। আচ্ছা, আপনার ভাইকে শেষ একটা ট্রিটমেন্ট করাতে পারেন। আশা করছি সেখানে গেলে কাজ হবে 50%, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিন। কাজ হবে তো ডাক্তার? ভাইয়ের চেহারায় কিছুটা ভয় কেটে গেল। হ্যাঁ, আল্লাহর উপর বিশ্বাস রাখুন, সেখানে গেলেই অবশ্যই আপনার ভাই ভালো হয়ে যাবে। কোথায় আমার ভাইকে নিয়ে যেতে হবে একবার বলুন, শুধু একবার। সিঙ্গাপুর নিয়ে যেতে হবে আপনার ভাইকে। সেখানে ব্রেন টিউমার অপারেশন করার মতো ভালো ব্যবস্থাপনা আছে। তাছাড়া সেখানে আমার খুব কাছের বন্ধু চাকরি করে। আপনারা সেখানে যেতে চাইলে সে বিষয়ে আমি একটু হেল্প করতে পারি। এর মধ্যে হঠাৎ মিমি এসে পাগলের মতো করতে শুরু করে দিল। প্রথমে ডাক্তারের উদ্দেশ্য করে বলল, ডক্টর ও কি ভালো হয়ে গেছে? এখন আমরা কি তাকে বাড়ি নিয়ে যেতে পারবো? মিমির এমন কথা শুনে ভাইয়া অন্যদিকে তাকিয়ে শব্দ ছাড়াই কান্না করে দিল। তারপর নিজেকে সামনে নিয়ে মিমির উদ্দেশ্য করে বলল, মিমিও খুব শীঘ্র ভালো হয়ে যাবে, চিন্তা করো না। ভাইয়ের কথা শুনে মিমি কিছুটা স্বাভাবিকভাবেই কান্না করে বলতে লাগলো, ভাইয়া প্লিজ আপনি যেভাবে পারেন একটা ব্যবস্থা করে ফেলেন, নয়তো ওকে আমাদের কাছ থেকে হারিয়ে ফেলতে হবে। আর ও যদি হারিয়ে যায় তাহলে আমিও যে বাঁচবো না। এই বলে কান্না করতে করতে ফ্লোরে বসে পড়লো। ভাইয়া মিমির অবস্থা দেখে তার নিজের মনের মধ্যে রক্তকণ হতে লাগলো। একদিকে ছোট ভাই মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে, আর একদিকে তার স্ত্রীর আত্মনাদ। তারপর নিজেকে সামনে নিয়ে মিমিকে সান্ত্বনা দেবার জন্য বলল, মিমি প্লিজ তুমি অন্তত একটু বোঝার চেষ্টা করো। বাড়ির সবাই যদি এভাবে ভেঙে পড়ে তাহলে আমি কিভাবে নিজেকে সামলে নিব সেটাও একবার ভেবে দেখো। ভাইয়া আমি এত কিছু জানতে চাই না, আপনি যেভাবে হোক ওকে ভালো করার একটা ব্যবস্থা করুন। এর মধ্যে ডাক্তার বলে উঠল, মিস্টার রফিক, আমি আমার বন্ধুর সঙ্গে এই মাত্র ফোনে কথা বললাম। আপনারা যেতে চাইলে প্লিজ সেখানে দ্রুত চলে যান। পেশেন্টের কন্ডিশন কিন্তু খারাপ হতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ডাক্তার, আপনি যাওয়ার জন্য ব্যবস্থা করুন, আমরা অবশ্যই যাব। আচ্ছা, কালকেই তাহলে সিঙ্গাপুর যাওয়ার জন্য রেডি হয়ে নিন। আমি সব কিছুই রেডি করে রাখছি। ধন্যবাদ ডাক্তার। আপনার পরিবারকে একটু বোঝান, তারা অনেকটাই ভেঙে পড়েছে। হ্যাঁ অবশ্যই। বেশ, তারপর ডাক্তারের সাহায্যে তাকে নিয়ে গেল সিঙ্গাপুর, যেখানে উন্নত মানের চিকিৎসার ব্যবস্থাপনা রয়েছে। তো পেশেন্টের সাথে মা, ভাইয়া, মিমি আর ছোট ঈশা তার সাথে গেল। দুইটা দিন যেতে আর সেখানে অ্যাডমিট করাতেই কেটে গেল। এখন পেশেন্টের কেবিনে সবাই তার পাশে বসে আছে আর তাকে অজ্ঞান করে রেখে দেওয়া হয়েছে, কেননা তার জ্ঞান থাকা অবস্থায় তার মাথা ব্যথা বেড়েই তীব্র থেকে তীব্রতর হতে থাকে। এর জন্য ডাক্তার বিশেষ মেডিসিন প্রয়োগ করে অজ্ঞান করে রেখেছে। তো মিমি ঈশানকে নিয়ে বসে আছে। হঠাৎ ঈশান বলে উঠল, আম্মু আম্মু, বাবাই কেন আমাদের সাথে কথা বলে না? কখন থেকে তার দিকে আমরা তাকিয়ে আছি। ছোট ঈশান তার মার কাছে জিজ্ঞেস করে, তোমার বাবাই এখন আমাদের সাথে অভিমান করেছে, খুব শীঘ্রই তার অভিমান ভেঙে যাবে দেখো। মিমি তার ছোট ঈশানের কপালে চুমু খেয়ে, তাহলে কি বাবাই আগের মতো আমার সাথে কথা বলবে? হ্যাঁ অবশ্যই বলবে, তুমি এখন চুপটি করে ঘুমিয়ে পড়ো তো। মিমি ছোট ঈশানের মাথায় হাত বুলিয়ে দিতেই ঈশান কথা বলতে বলতে তার মার কোলেই ঘুমিয়ে পড়লো। এর মধ্যে ভাইয়া কেবিনে এসে বলল, মিমি তোমাদের থাকার জন্য একটা রুম নেওয়া হয়েছে, তোমরা তিনজনে সেখানে থাকবে। আর হ্যাঁ, ডাক্তার বলেছে আমাদের এখানে কিছুদিন থাকতে হবে। জি আচ্ছা। এর মধ্যে মা বলে উঠল, কিরে বাবা, আমার ছেলের অপারেশন কবে করবে? মা চিন্তা করো না, ডাক্তার বলেছে কাল সকাল 10টায় অপারেশন করাবে।
ছোট্ট ঈশান কিন্তু তার বাবার সাথে কথা বলতে পাগল হয়ে গেছে। চিন্তা করো না ঈশান, ওর বাবার সাথে খুব শীঘ্রই কথা বলতে পারবে। মিস্টার রফিক, আপনার সাথে কিছু কথা বলার ছিল। এর মধ্যে ডাক্তার কেবিনে এসে বলল, জি বলুন। পেশেন্টের যা অবস্থা দেখছি তাকে আর লেট করে অপারেশন থিয়েটারে নেওয়া যাবে না। ডাক্তার আপনি তাহলে কি ভাবছেন? ভাবছি আজ রাত 10টায় তাকে অপারেশন থিয়েটারে নেব, যদি আপনারা অনুমতি দেন। সমস্যা নেই, আপনি অপারেশন করার সমস্ত প্রস্তুতি নিয়ে নিন। ওকে, ডন। এই বলে ডাক্তার তার কক্ষে চলে গেল। তারপর ভাইয়া মার উদ্দেশ্য করে বলল, মা ছোটর জন্য দোয়া করো, আজ রাতে তার অপারেশন থিয়েটারে নেওয়া হবে। পাগল, নিজের ছেলেকে সবসময় তার মা দোয়াই করে। মা মিমিকেও বলে দিও, আর আমাদের আত্মীয় স্বজনদের কাছ থেকে খবর পৌঁছে দিও। বেশ, দেখতে দেখতে দিন গড়ে সন্ধ্যা করে রাত। সবাই অপেক্ষা করছে অপারেশন থিয়েটারে কখন তাকে নেওয়া হবে। রাত ঠিক 10টার সময় ডাক্তার এসে বলতে লাগলো, রনির পরিবারে কজন আসছে? আমি, মা ও পেশেন্টের স্ত্রী। আচ্ছা, আপনারা সবাই তাহলে এদিকে আসুন প্লিজ। ডাক্তার এই বলে চেম্বারে নিয়ে গেল। আরেকটা বনসাই ফাইল বের করে দিয়ে বলতে লাগলো, দেখুন, সব কাজেই কিছু না কিছু নিয়ম কানুন থাকে, তো এখানেও কোনো ব্যতিক্রম নই। সুতরাং আমি যা বলছি বুঝতেই পারছেন, তো সময় নষ্ট না করে এই ফাইলে সাইন করে দিন। ডাক্তার ফাইলটা সামনে এগিয়ে দিয়ে প্রথমে ভাইয়া সাইন করলেও আপত্তি ঘটলো মা আর মিমিকে নিয়ে। তারা কোনোভাবেই বনসাই ফাইলে সাইন দিতে রাজি হচ্ছিল না দেখে ভাইয়া বলে উঠলো, মা প্লিজ সাইনটা করে দাও। হয়ে মা চোখের পানি ছেড়ে দিল। মিমি, তুমি অন্তত বোঝার চেষ্টা করো। মিমি নিশ্চুপ হয়ে কান্না করতে লাগলো। ডাক্তার তাদের অবস্থা দেখে বলল, দেখুন, এভাবে সময় নষ্ট করবেন না। তাছাড়া আমিও আপনাদের মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু এখানে কিছুই করার নেই। এখানে অপারেশন করাতে হলে যে আপনাদের এই ফাইলে অবশ্যই সাইন করতে হবে। বেশ, ডাক্তারের কথা শুনে সবাই সাইন করে দিল। তারপর সকল কিছুর অবসর ঘটিয়ে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হলো। বেশ, দীর্ঘ 2 ঘন্টা 45 মিনিট সময় অতিক্রম হয়ে যাওয়ার পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হলো, কিন্তু মুখ কালো করে। ডাক্তারের মুখ কালো হয়ে যাওয়া দেখে ভাইয়া বলে উঠলো, ডক্টর অপারেশন কেমন হলো? ডাক্তার কিছুক্ষণ চুপ থেকে বলল, অপারেশন আমরা ভালো মতোই শেষ করেছি, কিন্তু এটা একটা সমস্যা হতে পারে। ডক্টর, কি সমস্যা হতে পারে একটু খুলে বলুন প্লিজ। দেখুন, অপারেশনের কার্যক্রম এখন তো শেষ, কিন্তু একটা কথা বললে কেমন রিয়্যাক্ট করবেন তা সঠিক জানি না, কিন্তু আমাদেরকে বলতে হবে, সেটা যে অবস্থাই হোক। আপনি ভনিতা না করে বলতে পারেন। এই পেশেন্ট যদি 72 ঘন্টার ভিতরে জ্ঞান না ফিরে, তাহলে ভেবে নেবেন আপনার ছোট ভাই কোমায় চলে গেছে। সেখান থেকে কবে ফিরবে তার কোনো নিশ্চয়তা নেই। ডাক্তারের কাছে এমন কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। এক প্রকার সে বাগরুদ্ধ হারিয়ে ফেলে। ডাক্তারের কাছে গিয়ে বলে, আর সবচেয়ে কথা হচ্ছে তার পরিবারকে নিয়ে। এসব চিন্তা করতেই ডাক্তার বলে উঠল, মিস্টার রফিক, এখন আল্লাহকে ডাকা ছাড়া কোনো উপায় নেই। তিনি তো পারেন অসম্ভবকে সম্ভব করতে। আমাদের যতটুকু করার ছিল তা আমরা নিজ দায়িত্বে কমপ্লিট করেছি। এই বলে ডাক্তার চলে গেল। ভাইয়া মাথায় হাত রেখে চেয়ারে বসে আছে। এর মধ্যে মা আর মিমি এসে বলে উঠল, রাফিক, অপারেশনের কি অবস্থা? ভালো তো? কি হলো বল। ভাইয়া, চুপ করে থেকে আমাদের কষ্ট আর বাড়িয়ে দিবেন না প্লিজ। ডাক্তার বলছে 24 ঘন্টার মধ্যে যদি ছোটর জ্ঞান না ফিরে তাহলে সে কোমায় চলে যাবে। সেখান থেকে কখন ফিরবে সেটা নিশ্চয়তা নেই। ভাই, আপনি মিথ্যে কথা বলছেন। এখন দেখছি আপনিও সেই ডক্টরের মতো মিথ্যে কথা বলা শুরু করেছেন। মা, ভাইয়া এগুলো কি বলছে? মিমি মাকে জড়িয়ে কান্না করে। বৌমা, আল্লাহর ওপর ভরসা রাখো, তিনিই তো সব অসম্ভবকে সম্ভব করতে পারে। তাছাড়া 72 ঘন্টার সময় অতিক্রম হয়নি এখনো। বেশ, এভাবে সময়ের দিকে তাকিয়ে টাইম পাস করছে। কখন 72 ঘন্টা হবে এবং সেই সাথে আনন্দের একটা সংবাদ আসবে, এই আশায় পুরো পরিবার সময়ের প্রহর গুনছে। এদিকে মিমি নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করছে, হে আল্লাহ, আমি অনেক বড় ভুল করে ফেলেছি নিজের স্বামীকে অভিশাপ দিয়ে। আজ হয়তো তার জন্যই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। হে আল্লাহ, এখন তার কোনো শাস্তি আমি সহ্য করতে পারছি না। মানুষ মানে তো ভুল করে, আর তুমি তো বান্দাদের ক্ষমা করতে ভালোবাসো। আজ আমার স্বামী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তাকে ক্ষমা করে রোগ থেকে নিরাময় করে দাও। হে আল্লাহ, তুমি তো জানোই আমি আমার স্বামীকে এখন কতটা ভালোবাসি। ওকে আমার কাছ থেকে কোনোভাবেই হারাতে চাই না। ওকে যদি তুমি নিয়ে যাও তাহলে আমাকেও তার সাথে নিতে হবে। আমি একা ওকে ছাড়া বাঁচবো না। হে আল্লাহ, তোমার কুদরতে আমার স্বামীকে ভালো করে দাও, আর আমার অভিশাপ থেকে তাকে ফিরিয়ে নাও। আমি না বুঝেই তাকে অভিশাপ দিয়েছি, এখন তার জন্য ক্ষমা চাইছি।
আজই প্রথম তোমার দরবারে হাত তুলেছি। জানি না কিভাবে তোমার কাছে প্রার্থনা করতে হয়। যদি ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দিও, আমিন। মিমি এই বলে প্রার্থনা শেষ করে তাকাতেই ছোট ঈশানকে দেখতে পেল, সেও কান্না করছে। তারপর ছোট ঈশানকে কোলে নিয়ে বলল, বাবা তুমি কেন কান্না করছো? মিমি তার ছেলের চোখের পানি মুছে দিয়ে, আমার আম্মু কান্না করলো তাই আমিও কান্না করলাম। ঈশান তার আম্মুর চোখের পানি মুছে দিয়ে, আমার বাবাটা কি আমাকে খুব ভালোবাসে? মিমি তার ছেলেকে বুকে জড়িয়ে ধরে কপালে চুমু এঁকে, হ্যাঁ অনেক ভালোবাসি। ছোট ঈশান তার মায়ের কোলে গুটিসুটি মেরে বলল, আর তোমার বাবাইকে ভালোবাসো না? বাবাইকে এখন একটুও ভালোবাসি না। তোমার বাবাইকে কেন ভালোবাসো না? বাবাই এখানে আসার পর থেকে আমার সাথে একবারও কথা বলেনি। যে আমার সাথে কথা না বলে থাকবে আমিও তার সাথে কথা বলবো না, আর ভালোবাসবো না। ছোট ঈশানের কথা শুনে মিমি রীতিমতো শক খেয়ে গেল। এটুকু বাচ্চা ছেলে বলে কিনা যে তার সাথে কথা বলবে না, সেও তার সাথে কথাও বলবে না, ভালোবাসবে না। তারপর মিমি নিজেকে সামলে নিয়ে বলল, এসব বলতে নেই বাবা। কেন আম্মু? কিছুক্ষণ আগে আমার কান্না দেখে তুমিও কেঁদেছো, তাই না? মিমি ঈশানকে প্রশ্ন করে। হ্যাঁ কেঁদেছি, কিন্তু কেন কান্না করছো আম্মু? সেটা তোমার বাবাইয়ের জন্য কেঁদেছি। আমার বাবার কি হয়েছে? ইচ্ছু হয়নি তোমার বাবার। তাহলে আমার সাথে বাবাই কথা বলে না কেন? কতবার সেখানে যাই, বাবাই আমাকে দেখে কিন্তু কোনো কথা বলে না। আগে তো আমাকে দেখলেই কোলে নিত, এখন কোলে নেয় না কেন? ছোট ঈশানের কথা শুনে মিমি অযোধ্যায় চোখের জল ছাড়তে লাগলো। কি বলবে তার ছেলেকে, সে তো ঠিক কথাই বলছে। মিমি নিঃস্ব হয়ে কান্না করা দেখে ছোট ঈশান বলে উঠল, আম্মু আম্মু তুমি আবার কান্না করছো? জানো না কান্না শুধু ছোটদেরই মানায়। ঈশান তার আম্মুর চোখের জল মুছে দিয়ে বেশ ঈশানকে জোরে ধরে কান্নায় ভেঙে পড়লো। মিমি ভাবতে পারছে না যে তাকে এমন দিনও তাকে দেখতে হবে। এভাবে সে কান্না করে বুক ভিজাচ্ছে। এভাবে কেটে গেল 2টা দিন। এখনো তার জ্ঞান ফিরেনি। যত সময় অতিক্রম হচ্ছে তত তাদের দুশ্চিন্তা বাড়ছে। সবাই তার কেবিনে বসে অপেক্ষা করছে কখন তাদের আশায় আলোয় ফুটে উঠবে। এর মধ্যে ডাক্তার এসে বলল, পেশেন্টের জ্ঞান ফিরেছে কি? কই, এখনো তো ফিরলো না। আল্লাহকে ডাকুন, তিনি সব পারেন, আমরা তো শুধু নামকরণ মাত্র। ডক্টর, ভালো হবার চান্স কি খুবই কম? দেখুন, ব্রেন টিউমার পেশেন্টগুলো 100% থেকে 20% পেশেন্ট বেঁচে যায়। আল্লাহ যদি আপনার স্বামীর প্রতি সহায় হন তাহলে ভালোও হতে পারে। এখন ডাক্তারের কথা শুনে মিমিও অনেক ভয় পাচ্ছে। তাহলে কি সব আশাই শেষ? এই ভয়ে তার স্বামীকে জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগলো, সত্যি কি আমাদের ছেড়ে চলে যাবে? তোমাকে যদি যেতেই হয় তাহলে আমাকেও তোমার সাথে নিয়ে যেতে হবে। কিভাবে তোমাকে ছাড়া থাকবো বলো? মিমি তার স্বামীকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল। হঠাৎ তার স্বামীর হাত নড়ে উঠলো, যেটা দেখে মিমি চিৎকার করে ডাক্তারকে ডাকতে লাগলো, ডক্টর, ডক্টর এখানে এসে প্লিজ দেখে যান। এর মধ্যে ভাইয়া আর ডাক্তার এসে অনেকটা চমকে গেল। ডাক্তার বলে উঠলো, এইটা কেমনে সম্ভব? ডাক্তার ভাইয়াকে উদ্দেশ্য করে, আল্লাহ যা করেন ভালোই করেন। আজ সত্যি বলতে হচ্ছে যে রনির যথেষ্ট দোয়া রয়েছে, নয়তো এমন রোগে একটা সফলতা আসার কথা না। ডক্টর, আল্লাহর প্রতি আমার পুরো বিশ্বাস ছিল যে কখনো আমাকে কান্নার সাগরে ভাসাবেন না। হ্যাঁ ঠিকই বলছেন, আল্লাহ সহায় ছিল বলে আপনার স্বামীর জ্ঞান ফিরেছে। এখন অবশ্য চিন্তামুক্ত। যেটার জন্য দুশ্চিন্তা করছিলাম সেটা অবশ্য আর এখন নেই। বেশ কিছুদিন সিঙ্গাপুর থেকে তারপর সেখান থেকে রিলিজ করে দিল। বাড়িতে আসার পর সকলের কাছে হাসির রেখা ফুটে উঠেছে। এখন সে অবশ্য কথা বলতে পারে না, কারণ তাকে কথা বলতে নিষেধ করা হয়েছে। আর এই বিষয়ে মিমি যথেষ্ট সচেতন। সবসময় মিমি তার স্বামীর খেয়াল রাখে। খাওয়া দাওয়া থেকে শুরু করে গোসল করা পর্যন্ত মিমি সব করিয়ে দেয়। এভাবেই কেটে গেল 6টা মাস। এখন পুরোপুরি সুস্থ সে। তো গোসল করার সময় সেভলন সাবান খুঁজে পাচ্ছিল না দেখে মিমিকে বললাম, মিমি সেভলন সাবানটা কোথায়? ভালো করে খুঁজে দেখো, ওখানেই আছে। কই পাচ্ছি না তো। বুঝতে পারছি সেখানে না গেলে আর সেটা খুঁজে পাবে না। এই বলে মিমি ওয়াশরুমে ঢোকা মাত্রই সাবান পেয়ে বলল, আপনার চোখ কোথায় রেখে গোসলটা করছিলেন বলেন তো? মিমি সাবান হাতে দিয়ে, ও সরি দেখতে পাইনি। তো দাঁড়িয়ে আছেন কেন, গোসলটা সেরে নিন। তোমার সামনেই করব? আমি অবাক হয়ে বললাম। হ্যাঁ, করলে সমস্যা কি? মিমি দুষ্টু মিষ্টি হাসি দিয়ে, তুমি পাগল হয়ে গেছো নাকি? আচ্ছা, একদিনে এত লজ্জা পাচ্ছ কেন বলো তো? একদিনে মানে? তুমি যখন অসুস্থ ছিলে তখন তো আমি রোজ গোসল করাতাম। আজ আমাকে দেখে এতটা লজ্জা পাবার কি আছে? হ্যাঁ, তখন তো আমি অসুস্থ ছিলাম বলে আমাকে গোসল করিয়েছো, এখন তো সুস্থ আছি। হয়েছে, আর লজ্জা পেতে হবে না, আমি যাচ্ছি।
এই বলে মিমি চলে যেতে ধরলে ঠিক তখনই তার পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, আমার বউটা কি খুব রাগ করেছে? আসছে ঢং দেখাতে। মিমি মুখ বাঁকা করে বলল, আচ্ছা ঢংটা আবার কি? তোমার মাথা ছাড়ো তো আমাকে। মিমি নিজেকে ছাড়িয়ে নিয়ে, আমাকে নাকি গোসল করাবে, তাহলে চলে যাচ্ছ কেন? তোমার গোসল তুমিই করো। এই বলে মিমি ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে অফিসে চলে গেলাম। অনেকদিন পর অফিসে যাচ্ছি, মনের মধ্যে এক অজানা আনন্দ বইছে। অফিসে গিয়ে সবার সাথে মত বিনিময় করলাম, বসের সঙ্গে কিছুক্ষণ কথা বলে কাজে মনোযোগ দিলাম। বেশ দেখতে দেখতে সন্ধ্যা গড়ে আসলো। শরীরের কন্ডিশন পুরোপুরি এখনো ঠিক হয়নি, তাই সন্ধ্যায় অফিস থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসলাম। দরজায় নক করতে মিমি এসে খুলে দিয়ে বলল, জনাব এত তাড়াতাড়ি আসলেন যে? না তেমন কিছু না, ঈশান ঘুমিয়েছে। না ঘুমায়নি, ওই দেখো আপুর সঙ্গে খেলছে। আপু কখন আসছে? আপু তোমার প্রতি অনেক রাগ করেছে, তাদের বাসায় যাও না দেখে। ও আচ্ছা। এই বলে ভিতরে আসতেই আপু আমাকে দেখেই বলে উঠলো, তোর রাগ কি এখনো ভাঙেনি, নাকি সারা জীবন এমনই রাগ করে থাকবি? সরি আপু, একদিন ঠিকই যাব। ঈশান বাবা এদিকে আসো তো। পরে যাব, আগে ফুপুমনির সাথে খেলি, তারপর যাব। আচ্ছা ঠিক আছে। এই বলে রুমে চলে আসলাম। মিমি আমার পেছনে আসলো আর বলতে লাগলো, এই তুমি আপুর সঙ্গে এমন বিহেভ করলে কেন? কেমন বিহেভ করলাম? আপু কত দুঃখ নিয়ে কথাটা প্রকাশ করলো, আর তুমি তাতে কোনো গুরুত্বই দিলে না। ও তেমন কিছু না, এই বলে এড়িয়ে গেলাম। দেখো আপু কিন্তু আমাকে সবকিছুই বলেছে, তুমি কেন তাদের বাসায় যাও না? নিশ্চুপ। দেখো আপু কিন্তু অনেক কান্না করে, তুমি তাদের বাসায় না যাওয়াতে। মিমি এই বিষয়ে কথা বলতে কিন্তু একদমই ভালো লাগছে না। বেশ, মিমি আমার কথা শুনে মন খারাপ করে বিছানায় চুপ করে বসে পড়লো। দুজনের মধ্যে নীরবতার কিছুক্ষণ পর মিমি, মিমি, এই মিমি, আচ্ছা তুমি কেন আমার সাথে এরকম রিয়েক্ট করছো বলো তো? আগে বলো তুমি কেন আপুদের বাসায় যাও না? নিশ্চুপ। কি হলো জবাব দাও। দেখো মিমি, আপুকে যখন বিয়েটা দেয় তখন কিন্তু আমি বাড়িতেই ছিলাম, কেউ একবারও ভালো মন্দ জিজ্ঞেসও করে দেখেনি। সবচেয়ে বড় কথা হচ্ছে আপু আমাকে কিছু বলেনি, তারা তাদের মতো করে অনুষ্ঠান শেষ করে ফেলেছে, আমাকে ডাকার প্রয়োজন বোধ মনে করেনি। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে তাদের বাড়িতে সজ্ঞানে আর পা রাখবো না, মানে কখনোই তাদের বাড়িতে যাব না। ভুল তো মানুষের মাঝেই হয়, সব ভুলে আপুর সাথে আপোষ করে নিও কেমন? সরি মিমি, তা হচ্ছে না। আর তুমি হঠাৎ আপুর হয়ে সুপারিশ করছো কেন? আপু তার কাছে আমার কাছে দুঃখ প্রকাশ করেছে এর জন্য। আচ্ছা ঠিক আছে, আপুর সাথে তাহলে আমি কথা বলে দেখবো নি। আচ্ছা এখন যাও, ফ্রেশ হয়ে এসো। ওকে। কিছুক্ষণ পর খাবারের পর্ব শেষ করে ঘুমাতে যাব এমন সময়, মিমি ঈশান কই? আপু রুমে খেলছে। ডেকে আনো। ডাকার কোনো দরকার নেই, সে এমনিতেই চলে আসবে। এই বলে মিমি তার স্বামীকে বিছনায় ফেলে উপরে শুয়ে পড়ে বলতে লাগলো, আচ্ছা তুমি এমন দিন দিন বদমেজাজি হয়ে যাচ্ছ কেন বলো তো? কি পাগলামো শুরু করলে? এই শোনো না। বলে শুনছি। বলছিলাম কি, আমাদের ছোট পরিবারে আর একজন অতিথি দরকার, মানে একটা রাজকন্যা দরকার। মিমি আমার বুকে মুখ গুজে, রাজকন্যা নেওয়ার কোনো দরকার নেই, ঈশান আমাদের দুজনকেই যথেষ্ট ভালোবাসে। না তারপরও শোনো আমি বলছি কি। একথা বলতে ঈশান খাটে লাফ দিয়ে উঠে বলতে লাগলো, ফুপুমনিটা না অনেক ভালো, আমাকে অনেক আদর করে। ঈশান তাদের দুজনের মাঝে শুয়ে পড়ে বলল, ও আচ্ছা। ঈশান বাবা, তোমার আম্মু যে বললো তাকে নাকি তুমি একটুও ভালোবাসো না, এর জন্য তোমার আম্মু আমাদের পরিবারে আরেকজনকে আনতে যাচ্ছে। এই তুমি ঈশানকে বানিয়ে বানিয়ে মিথ্যে বলছো কেন? মিমি তার স্বামীর উদ্দেশ্য করে বলল, আম্মু তুমি আমাকে কথা বলতে পারলে আমি তোমাকে ভালোবাসি না বলো? ছোট ঈশান তাদের কথা শুনে কান্নামাখা সুরে বলে উঠল। ঈশানের কান্নামাখা কথা শুনে মিমি বলল, ঈশান তোমার বাবাই কিন্তু মিথ্যে কথা বলছে, তাছাড়া আমি তো জানি আমার ঈশান বাবা আমাকে কতটা ভালোবাসে। মিমি তার ছেলেকে জড়িয়ে ধরে, তাহলে আমাদের পরিবারে আরেকজনকে আনতে চাচ্ছ কেন? আর সে যদি আসে আমি কিন্তু তোমাদের ছেড়ে চলে যাব। ছোট ঈশানের কথা শুনে তার বাবা মা দুজনে অবাক হয়ে গেল। দেখলে তো মিমি ঈশান কি বলল? এই সব কিছু তোমার জন্য হয়েছে, ওকে বলা কি দরকার ছিল? এই বলে মিমি অভিমান করে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। বেশ, তারপর ঈশানকে বুঝিয়ে বলতে ঈশান তার মাকে বলল, আম্মু আম্মু। এই তোরা বাবা ছেড়ে এখন শর্ত? আম্মু তুমি কি আমার উপর রাগ করেছো? আম্মু আমার একটা ছোট্ট পুতুল সুন্দরী বোন লাগবে। ঈশানের কথা শুনে মিমি বলতে লাগলো, কে শিখিয়ে দিল? নিশ্চয়ই তোর বাবা শিখিয়ে দিয়েছে তাই না? হ্যাঁ, বাবাই তো আমাকে বুঝিয়ে বলল। এই যে ম্যাডাম, আমি যেমন ঝামেলা সৃষ্টি করতে পারি তেমন সমাধানও বের করতে পারি।
এর মধ্যে হঠাৎ আপু দরজায় ধাক্কাতে লাগলো। দরজা খুলে দিতেই আপু বলে উঠলো, ঈশান, তোমাকে না বলছি আমার কাছে থাকতে, তাহলে চলে আসছো না কেন? সরি ফুপুমণি। এই বলে ছোট্ট ঈশান খাট থেকে লাফ দিয়ে নেমে তার ফুপুমনির কোলে উঠে গেল। মিমি, আজ রাত ঈশান আমার কাছেই থাকুক। জি আচ্ছা। তারপর ঈশান তার ফুপুমনির কাছে চলে গেল। মিমি দরজা লাগিয়ে বিছানায় এসে লক্ষ্য করলো তার স্বামী ঘুমিয়ে পড়েছে। সেটা দেখে মিমি প্রচন্ড রেগে তার স্বামীকে জোরে একটা ধাক্কা দিতেই চেতন হয়ে গিয়ে বলতে লাগলো, মিমি কি পাগলামো শুরু করছো, ঘুমাতে দাও প্লিজ। এখন কোনো ঘুম চলবে না, আমার স্বামীকে এখন একটু আদর করব। না, আরেকদিন, এখন ঘুমাতে দাও। তোকে এখন অনুরোধ করে বলতে হবে? তোমার মাথা খারাপ হয়ে গেছে, আমাকে তুই তুকারি করে বলছো? চুপ, যা বলছি তাই করো, নয়তো কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তাছাড়া আমার রাজকন্যা চাই, বুঝতে পেরেছো? মিমি কানের কাছে এসে বলে, আস্তে আস্তে ঠোঁটে তার পরশ এঁকে দিল। বেশ, মিমির ডেকে তার স্বামীও সাড়া দিতে লাগলো। চলুন না তাদের অবিরাম ভালোবাসার দিনগুলো, যেখানে এত অবহেলার পরও সবকিছুতেই এখন স্বাভাবিক হয়েছে। এখন তাদের পরিবারে ছোট্ট রাজকন্যা আনার পরিকল্পিত করে ফেলেছে। আমরাও তাদের জন্য সেই দোয়াটাই করি, যাতে মহান আল্লাহ তাআলা তাদেরকে একটা রাজকন্যায় দান করেন। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। আজকের মতো এই গল্পটা শেষ হলো, তবে বলে না শেষ থেকেই শুরু। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।